আমি অ্যাকচুয়ালি তোমাদের দুটো সাবজেক্ট পড়াবো। একটা হচ্ছে ফার্মাসিউটিক্স এবং আরেকটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস। আজকে ফার্মাসিউটিক্স এর প্রথম চ্যাপ্টার আমি পড়াবো ফার্মাসিউটিক্যাল প্যাকেজিং। আশা করি ফার্মাসিউটিক্যাল প্যাকেজিং এটা দিয়ে তোমরা বুঝতেই পারছো যে কি কি হতে পারে। মোটামুটি সবাই ফার্মাসিউটিক্যাল প্যাকেজিং এর সম্বন্ধে একটু আধটু তো সবাই জানে। তো আমি ইন্ট্রোডাকশনটা একটু বলি। ফার্মাসিউটিক্যাল প্যাকেজিংটা কি? ওটা হচ্ছে একটা স্টাডি অফ মেটেরিয়াল, মেথডস অ্যান্ড মেশিনারি ইউজ টু প্যাক প্রোডাক্ট। পারপাসটা কি? পারপাসটা মেনলি পারপাস হচ্ছে যাতে কোনো কন্টামিনেশন না হয়, পিউরিটি, পোটেন্সি, কোয়ালিটি এটা একদম ঠিকঠাক থাকে। প্যাকেজিং মানে বিভিন্ন ভাবে হতে পারে, যেরকম হচ্ছে কন্টেনার দিয়ে প্যাকেজিং, কন্টেনার ক্লোজার, কার্টন বক্স, এগুলো দিয়ে আমরা প্যাকেজিং করতে পারি। এবার আমাদের নেক্সট স্টার্ট হচ্ছে ফার্মাসিউটিক্যাল প্যাকেজিং অ্যান্ড মেটেরিয়াল। দেখো, ফার্মাসিউটিক্যাল প্যাকেজিং মেনলি হচ্ছে ড্রাগ প্রোডাক্ট টু protect them from environmental factor, contaminations and damage during handling, transport and storage. তো প্যাকেজিং মানে আমরা তো এটা তো সবাই জানি যে যেটা একটু আগে আমি বললাম যে হ্যান্ডলিং, ট্রান্সপোর্ট, স্টোরেজ এগুলো যাতে ইজি হয় এবং প্রোডাক্টের পোটেন্সি, পিউরিটি এগুলো যাতে থাকে, তার জন্য আমরা মেনলি প্যাকেজিংটা করে থাকি। নেক্সট হচ্ছে প্যাকেজিং এর কি কি ইম্পর্টেন্স আছে, ওই সেম ওগুলোই। তো তোমরা একটা বলো দেখি, যে ক্লাসে আছো কেউ একটু বলো যে প্যাকেজিং এর ইম্পর্টেন্স কি কি হতে পারে। একজন বলো। আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? কথা তো শোনা যাচ্ছে। তো কেউ রেসপন্স করছে না, আমি বুঝতে পারছি না যে ক্লাস আদৌ কেউ আছে কিনা, কারণ আমি তো দেখতে পাচ্ছি না কাউকে। সকলে তোমাদের ভয়েসটা অন করে অ্যান্সার করতে পারো, ঠিক আছে? সকলে একটু রেসপন্স করবে না তো ক্লাসে কিছু শিখতে পারবে না, তোমাদেরই অসুবিধা হবে। তো ম্যাডাম যেমন করে জিজ্ঞাসা করছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। কোনো চ্যাট বক্স ওপেন করার দরকার নেই, ডাইরেক্টলি তোমাদের ভয়েসে বলবে। আর এটা কোনো ব্যাপার নাই, মানে আমি বলছি একটু রেসপন্স হতে, তাহলে যেগুলো কথাবার্তা হবে ওগুলোই অ্যাকচুয়ালি মনে থাকবে। প্যাকেজিং এর একটা মেইন ইম্পর্টেন্স হচ্ছে মানে মেডিসিনটা সেফটি থাকবে। হ্যাঁ, একদম। মেডিসিনটার আমরা প্রথম ও যেটা বলেছে যে স্টেবিলিটি, সেফটি এটা থাকবে। দ্বিতীয়ত হচ্ছে ইনফরমেশন, মানে আমরা প্যাকেজিং করি যখন আমাদের ওখানে লেখা থাকে যে প্রোডাক্টটা কি এবং ওটার আইডেন্টিফিকেশন। এছাড়া হচ্ছে পেশেন্টের জন্য এটা ভীষণ কনভিনিয়েন্স হয়। এছাড়া এটা মেনলি হচ্ছে ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল ড্যামেজ থেকে আমাদের মেডিসিনকে মেনলি প্রোটেক্ট করে। আচ্ছা, প্যাকেজিং এর ফাংশনটা কি? প্যাকেজিং হচ্ছে, আর প্রথম পয়েন্টটা আমি আসছি যে প্রোটেকশন। আমি তোমাদের বলে রাখি যে আমি কিন্তু কোশ্চেন মানে ক্লাস করার পরে কিন্তু আমি কোশ্চেন জিজ্ঞাসা করব, ঠিক আছে? তো একটু সবাই কনসিয়াসলি একটু ক্লাসটা করবে, কারণ এটা তোমরা যারা ক্লাস করছো এটা সবাই জানো পেড ক্লাস। তো তোমরা একটু সিনসিয়ারলি ক্লাসটা করো, কারণ তোমরাও তো পেড করে ক্লাসটা করছো। হ্যালো, হ্যাঁ বলছি বলো। তোমার স্ক্রিনটা ছোট হয়ে গেছে, একটু বড় করো। এবার ঠিক আছে? না, তুমি স্ক্রিনটাকে করো, বন্ধ করে দাও, বন্ধ করে আবার করো, শেয়ার করো। তখন প্রথমটা ঠিক ছিল। হ্যাঁ, এবার স্ক্রিনটা ঘুরিয়ে নাও, এবার মনে হয় ঠিক হবে। না, স্ক্রিনটা ঘুরিয়ে নাও। হ্যাঁ, এবার ঠিক আছে। ঠিক আছে। ফাংশনস অফ প্যাকেজিং কি হবে? এক হচ্ছে প্রোটেকশন, আইডেন্টিফিকেশন, কনভেনিয়েন্স আর কমপ্লায়েন্স,
ঠিক আছে? এই 4টে। প্রোটেকশন হচ্ছে ফ্রম ময়েশ্চার, লাইট, এয়ার কন্টামিনেশনস, এগুলোর সাথে যাতে কন্টামিনেশনস না হয়। আইডেন্টিফিকেশনস হচ্ছে লেবেলিং ফর ইজি রিকগনিশনস। কনভেনিয়েন্স হচ্ছে এজ সরি কনভেনিয়েন্স হচ্ছে এজ অফ হ্যান্ডলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনস। এরপরে আসছে কমপ্লায়েন্স হচ্ছে এনশিওর কারেক্ট ডোজেজ ফর্ম যেটা ইউজ হচ্ছে। নেক্সট হচ্ছে লেভেল অফ ফার্মাসিউটিক্যাল প্যাকেজিং। এবার এটা এটা হচ্ছে মেন হচ্ছে তোমার ফার্মাসিউটিক্যাল প্যাকেজিং এর মেন পার্ট হচ্ছে ফার্মাসিউটিক্যাল প্যাকেজিং কয় রকমের হয়, মানে মেনলি কত প্রকার। মেনলি হচ্ছে এটা 3টে প্রকার। একটা হচ্ছে প্রাইমারি প্যাকেজিং, নেক্সট হচ্ছে সেকেন্ডারি প্যাকেজিং, থার্ড হচ্ছে টার্সিয়ারি প্যাকেজিং। প্রাইমারি প্যাকেজিংটা কি? প্রাইমারি প্যাকেজিং মানে বোঝাই যাচ্ছে যে ওটা ডিরেক্ট কন্টাক্টে থাকবে, ড্রাগ বা মেডিসিনের যেটা ডিরেক্ট কন্টাক্টে থাকে। যেরকম এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি অ্যাম্পিউলস, ভায়ালস, ব্লিস্টার প্যাক। নেক্সট হচ্ছে সেকেন্ডারি প্যাকেজিং হচ্ছে গ্রুপিং প্রাইমারি প্যাকস, মানে প্রাইমারি প্যাকস এর পরে যেটা থাকে, মানে একটা মেডিসিনে ব্লিস্টার বা অ্যাম্পিউলস, ভায়ালস এগুলো দিয়ে প্যাকিং করার পরে আমাদের ছোট একটা কার্টুন বক্স যেটা থাকে ওটা হচ্ছে আমাদের সেকেন্ডারি প্যাকেজিং। আর টার্সিয়ারি প্যাকেজিং হচ্ছে একটা বড় কার্টন যেটা মানে অনেকগুলো ছোট ছোট প্রাইমারি প্যাকেজিং একসাথে যেটার মধ্যে রাখা হয়, সেকেন্ডারি প্যাকেজিং একসাথে যেটার মধ্যে রাখা হয় সেটা হচ্ছে টার্সিয়ারি প্যাকেজিং। মানে বড় কার্টন যেগুলো সেগুলোকে আমরা বলি টার্সিয়ারি প্যাকেজিং। নেক্সট হচ্ছে এছাড়াও আমাদের আরো অনেক টাইপের প্যাকেজিং হয়। এবার আমরা একটু আগে যেটা পড়লাম সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু লেয়ার অফ প্যাকেজিং সিস্টেম। তাহলে অ্যাকর্ডিং টু লেয়ার অফ প্যাকেজিং সিস্টেম হিসাবে আমাদের ফার্মাসিউটিক্যাল প্যাকেজিং 3টে টাইপ। একটা হচ্ছে প্রাইমারি, আর একটা হচ্ছে সেকেন্ডারি, আর একটা হচ্ছে টার্সিয়ারি। এরপরে আসছে অ্যাকর্ডিং টু ডোজেজ ক্যাপাসিটি অফ দি কন্টেনার, মানে ডোজেজ ক্যাপাসিটি যেটাতে ডোজ ডিটারমাইন করা হয়, ডোজ মাপা হয়, সেই হিসাবে এই কন্টেনারটা দুটো টাইপ। একটা হচ্ছে সিঙ্গেল ডোজ কন্টেনার, আর একটা হচ্ছে মাল্টিপল ডোজ কন্টেনার। এবার সিঙ্গেল ডোজ কন্টেনারটা আবার দুটো টাইপ, একটা হচ্ছে সিঙ্গেল ডোজ কন্টেনার, আর একটা হচ্ছে ইউনিট ডোজ কন্টেনার। এছাড়া আদার বিভিন্ন টাইপ অফ কন্টেনার আছে আমাদের, যেরকম টেম্পার অ্যান্ড চাইল্ড রেজিস্ট্যান্ট কন্টেনার, লাইট রেজিস্ট্যান্ট কন্টেনার, ওয়েল ক্লোজ কন্টেনার, হারমেটিক সিল্ড কন্টেনার, টাইট কন্টেনার। এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ফার্মাসিউটিক্যাল প্যাকেজিং এবং কন্টেনারের টাইপ। তো এটা একটু ভালো করে দেখবে। নেক্সট হচ্ছে আমরা পরপর আসছি ডিফারেন্ট টাইপ অফ কন্টেনার। ডিফারেন্ট টাইপ অফ কন্টেনারের মধ্যে আমরা প্রথমে পড়ি টেম্পার রেজিস্ট্যান্স অ্যান্ড চাইল্ড রেজিস্ট্যান্স কন্টেনার। প্রথমে আসছে আমাদের ফিল্ম র্যাপিং। এটা হচ্ছে একটা যেটা প্যাকেজের ইন্টিগ্রিটি আর এনভায়রনমেন্টাল প্রোটেকশনের জন্য ইউজ হয়। যেরকম হচ্ছে এনফোল্ডেড, ফিন সিল অ্যান্ড শ্রিঙ্ক র্যাপার। তাহলে হচ্ছে ফিল্ম র্যাপারটা কি? ইট ইজ ইউজড ফর প্যাকেজ ইন্টিগ্রিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন উইথ টাইপ অফ ইনক্লুডিং এনফোল্ডেড, ফিন সিল, শ্রিঙ্ক র্যাপার। তারপরে আসছে আমাদের মেন হচ্ছে ব্লিস্টার প্যাকেজ। ব্লিস্টার প্যাকেজের সম্বন্ধে আমরা সবাই জানি, সবাই দেখেছি ব্লিস্টার প্যাকেজিং। এটাও একটা এনভায়রনমেন্টাল প্রোটেকশন বা এস্থেটিক অ্যাপিলের জন্য ইউজ করা হয়। এরপরে আসছে বোতল সিল, টেপ সিল, স্ট্রিপ প্যাকেজিং। আমরা জানি বিভিন্ন টাইপের ট্যাবলেট স্ট্রিপের মধ্যে থাকে, সেটাকে আমরা বলি স্ট্রিপ প্যাকেজিং। এগুলো আসছে তোমার বাবেল প্যাকেজিংও হয়। নেক্সট আসছে আমাদের লাইট রেজিস্ট্যান্স প্যাকেজিং। লাইট রেজিস্ট্যান্স প্যাকেজিং এই কথাটা থেকেই বোঝা যাচ্ছে যে ওই প্যাকেজিং দিয়ে আমাদের লাইটটা যাতে ওই
মেডিসিনের মধ্যে বা ওই লিকুইড যেটা আমাদের ডোজ আছে তার মধ্যে যাতে না যায়। কারণ বিভিন্ন টাইপ অফ মানে লাইট বলতে আমাদের সান রেজ, ওটা আমাদের অনেক প্রোডাক্টের সাথে রিয়াকশন করে তার পোটেন্সিটা কমিয়ে দেয়। মেনলি আমি তোমাদের বলতে পারি লাইট রেজিস্ট্যান্স কন্টেনার মেনলি ইউজ হয় অ্যান্টি ক্যান্সার ড্রাগের ক্ষেত্রে। বেসিক্যালি বেশি টাইপ যেগুলো হচ্ছে অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপিউটিক ড্রাগ, ওগুলো কিন্তু লাইটের সাথে রিয়াকশন করে ওদের সেলফ লাইফ বা পোটেন্সি সব কমে যায়। ওই জন্য ওই অ্যান্টি ক্যান্সার ড্রাগের ম্যানুফ্যাকচারিং এর সময় যে কন্টেনার ইউজ হয় ওটা অবশ্যই লাইট রেজিস্ট্যান্স হতে হবে। আর ওয়েল ক্লোজ কন্টেনারটা কি? ওয়েল ক্লোজ বা টাইটলি ক্লোজ কন্টেনার হচ্ছে যেখান থেকে টাইট ক্লোজ কন্টেনারটা আমি প্রথমে আসি। টাইট কন্টেনারটা হচ্ছে তোমার বিভিন্ন রকমের কোনো রকম যাতে কন্টামিনেশন না হয়, কোনো লস ডেটোরিয়েশন, মানে এটা মেনলি প্রোডাক্ট যাতে লস না হয়, যতটা ডোজ আছে ততটা ডোজ যদি থাকে, সেটা হচ্ছে টাইট কন্টেনার। তারপরে হচ্ছে আমাদের ওয়েল ক্লোজ কন্টেনার। ওয়েল ক্লোজ কন্টেনারটা হচ্ছে প্রোটেক্ট করে ওই মেডিসিনকে লস কন্টামিনেশন ডিউরিং হ্যান্ডলিং, শিপমেন্ট, স্টোরেজ অ্যান্ড ডিস্ট্রিবিউশন। মানে এতটা সিলড বা ওয়েল ক্লোজ করা থাকে যাতে যখন ওটা হ্যান্ডলিং হবে, শিপ হবে, স্টোরেজ বিভিন্ন, কারণ একটা জায়গা থেকে ম্যানুফ্যাকচারিং হয় অন্য একটা জায়গায় গিয়ে ওটা ডিস্ট্রিবিউশন হয়, তো এইগুলোর ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমাদের কন্টেনারকে ওয়েল ক্লোজড হতে হবে। এগুলো গেল বিভিন্ন টাইপ অফ কন্টেনার। এরপরে আসছে, আমরা এক এক করে আসি যে প্রাইমারি প্যাকেজিং। প্রাইমারি প্যাকেজিং আমরা কি কি বললাম? প্রাইমারি প্যাকেজিং এর একটা এক্সাম্পল বলো, ক্লাসে যে আছো প্রাইমারি প্যাকেজিং এর এক্সাম্পল বলো কি কি হতে পারে? অ্যাম্পুলস, ভাইল। অ্যাম্পিউলস, ভায়াল, ব্লিস্টার প্যাক, বোতল, স্যাচেটস, টিউব, এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি প্যাকেজিং এর এক্সাম্পল। নেক্সট আমরা আসি যে অ্যাম্পিউলস। অ্যাম্পিউলসটা কি? ক্লাসে বাকি যারা আছে তারাও একটু রেসপন্স করো, কারণ আমি বুঝতে পারছি না যে তোমরা আদৌ আমার শুনছো কিনা। কারণ নর্মাল যেগুলো পড়ানো হচ্ছে ওইগুলোই কথা হচ্ছে, ওগুলোই জিজ্ঞাসা করা হচ্ছে, এটা জাস্ট আলোচনা হচ্ছে। তোমরা একটু রেসপন্স করলে আমারও একটু পড়াতে ভালো লাগবে, না হলে আমার মনে হচ্ছে যে আমি একাই বোকার মতো বকে যাচ্ছি। তারপরে আসছে হচ্ছে অ্যাম্পিউলস। অ্যাম্পিউলস কি? অ্যাম্পিউলস হচ্ছে স্মল সিল্ড ভায়াল ইউজ টু কন্টেন অ্যান্ড প্রিজার্ভ এ স্যাম্পল। ইউজুয়ালি অ্যাম্পিউলস কি দিয়ে তৈরি হয়? গ্লাস অথবা প্লাস্টিক। বেসিক্যালি অ্যাম্পিউলস আমরা দেখেছি গ্লাস দিয়েই তৈরি হয়। এটা সিঙ্গেল ডোজ ইনজেকশনকে, মানে মেনলি অ্যাম্পিউলসে সিঙ্গেল ডোজ ইনজেকশনই থাকে অ্যাম্পিউলসে। ভায়ালস। ভায়ালসটা কি? ভায়ালস হচ্ছে সিলিন্ড্রিক্যাল কন্টেনার ফর লিকুইড, পাউডার অর সলিড। মানে ভায়ালসে কিন্তু শুধু লিকুইড থাকে এটা নয়, ঠিক আছে? অ্যাম্পিউলসে যেমন বেসিক্যালি তুমি লিকুইডই পাবে, কিন্তু ভায়ালসে তোমার লিকুইড থাকবে, পাউডারও থাকে, সলিডও থাকে। এটা মেনলি গ্লাস দিয়ে হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে প্লাস্টিক দিয়েও কিন্তু ভায়ালস তৈরি হয়। নেক্সট আসছে ব্লিস্টার প্যাক। ব্লিস্টার প্যাকটা কি? কমনলি ব্লিস্টার প্যাক ইউজ হয় হচ্ছে ট্যাবলেট ক্যাপসুলের ক্ষেত্রেই মেনলি আমরা ব্লিস্টার প্যাকটা ইউজ করে থাকি। এটা মেনলি কি দিয়ে হয়? অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কিন্তু ব্লিস্টার প্যাক হয়, যেটা ড্রাগকে কি করে? ময়েশ্চার এবং লস, কন্টামিনেশন এগুলো থেকে হেল্প করে। তাহলে বলো যে ব্লিস্টার প্যাক মেনলি কি দিয়ে তৈরি হয়? কোন টাইপ অফ ফয়েল দিয়ে ব্লিস্টার প্যাক তৈরি হয়? অ্যালুমিনিয়াম ফয়েল। হ্যাঁ, অ্যালুমিনিয়াম ফয়েল। ঠিক আছে। নেক্সট আসছে বোতলস। বোতলস হচ্ছে বোতলস মেনলি কি দিয়ে তৈরি হয়? গ্লাস বা প্লাস্টিক, এই দুটো জিনিস দিয়ে আমাদের বোতলস তৈরি হতে পারে। এবার অ্যাম্বার বোতলস কি হয়? যেটা ইউভি লাইট কে প্রোটেক্ট করে।
এছাড়া হচ্ছে বোটলস আমাদের মেনলি লিকুইড সিরাপ এগুলো ডিসপেন্স করতে বা এগুলোকে কন্টেইন করতে আমাদের বোটলস ইউজ হয়। নেক্সট আসছে স্যাচেট বা স্যাচেটস। স্যাচেটস হচ্ছে ছোট আমাদের হচ্ছে ছোট কোনো বেসিক্যালি স্যাচেটস আমি দেখেছি ভিটামিন D3 একটা পাউডার আছে, ওই রকম টাইপের জিনিস, কোনো পাউডার যেটার ওই কোয়ান্টিটিটাই দরকার আর পাউডার ফর্মটাই ওটার বেশি এফেক্টিভ, সেই ক্ষেত্রে আমরা স্যাচেটস ইউজ করতে পারি। মেনলি হচ্ছে স্যাচেটস হচ্ছে ইকোনমিক্যাল আর পোর্টেবল হয়, এটা মেনলি সিঙ্গেল ইউজের জন্যই হয়। আর এর মধ্যে আমাদের পাউডার গ্র্যানিউলস কখনো কখনো স্যাচেটসে আমরা জেলও মানে কিছু কিছু ক্ষেত্রে জেলও থাকে। নেক্সট আসছে মেটেরিয়াল কি কি, এত কিছু আমরা দেখলাম, এবার আমরা বলবো যে প্যাকেজিং মানে কি কি দিয়ে আমাদের মেন প্যাকেজিং হতে পারে। আমরা এতক্ষণ ধরে দেখলাম অ্যাম্পিউলস হয়, ভায়ালস হয়, বোটলস হয়, এগুলো হচ্ছে প্যাকেজিং এর টাইপ, কিন্তু এইবার ওই গ্লাস বা প্লাস্টিক এগুলো যে তৈরি হয় মানে মানে ওই কন্টেনার গুলোর কি কি মেটেরিয়াল থাকে, কি কি দিয়ে ওটা তৈরি হয় সেগুলো আমরা জানবো। প্রথম আমরা জানি যে গ্লাস, নেক্সট হচ্ছে প্লাস্টিক, তারপরে হচ্ছে মেটাল এবং রাবার। এই চারটে টাইপ দিয়ে কিন্তু আমাদের এই চারটে টাইপের মেটেরিয়াল ইউজড হয় প্যাকেজিং এ। গ্লাস মেনলি আমাদের কি হেল্প করে, গ্লাস হেল্প করে হচ্ছে গ্লাস ফ্রেজাইল হয় কিন্তু এটা ট্রান্সপারেন্ট হয়, কিন্তু কেমিক্যালি ইরেট হয়, তাই জন্য আমরা গ্লাস ইউজ করতে পারি। নেক্সট আসছে হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিকটা কি লাইট ওয়েট, ফ্লেক্সিবল, লো কস্ট, তার জন্য আমরা প্লাস্টিককে ইউজ করি। নেক্সট হচ্ছে মেটাল। মেটাল হচ্ছে স্ট্রং, ইমপারমিয়েবল, বাট কখনো কখনো মেটাল আমরা জানি যে রিয়াক্ট করতে পারে, এটা কিন্তু মেটালের একটা ডিসঅ্যাডভান্টেজ। এছাড়া কিন্তু মেটাল কিন্তু প্রচুর স্ট্রং হয়, তাই জন্য কিন্তু আমরা মেটাল বেশি ইউজ করি, বিশেষ করে এরোসল প্যাকেজিং এর ক্ষেত্রে আমরা মেটালকে বেশি ইউজ করে থাকি। এরপরে আসছে রাবার। রাবার আমাদের মেনলি ক্লোজার, মানে কোনো গ্লাস কন্টেনার আছে তার ক্লোজার বা কর্ক তৈরি করতে কিন্তু আমরা রাবারকে ইউজ করে থাকি। নেক্সট হচ্ছে ডিফারেন্ট, এবার আমরা দেখলাম যে গ্লাস আমাদের প্যাকেজিং হিসেবে ইউজ হতে পারে। এবার বলছে যে গ্লাসের কতগুলো টাইপ হয়। গ্লাস মেনলি চারটে টাইপ, একটা হচ্ছে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4। টাইপ 1 জেনারেলি কি, টাইপ 1 গ্লাস হচ্ছে যেগুলো আমাদের প্যারেন্টেরাল প্রোডাক্টকে প্যাকেজিং এ ইউজ হয়, মানে প্যারেন্টেরাল প্রোডাক্টের প্যাকেজিং এর ক্ষেত্রে আমরা টাইপ 1 গ্লাস ইউজ করে থাকি, যেটা হচ্ছে বোরোসিলিকেট গ্লাস দিয়ে তৈরি। এক হচ্ছে টাইপ 1 গ্লাসটা তাহলে কি হলো, টাইপ 1 গ্লাসটা হলো হচ্ছে বোরোসিলিকেট গ্লাস দিয়ে তৈরি এবং এটা কি কাজে লাগে, প্যারেন্টেরাল প্রোডাক্টের মানে কন্টেন করতে এটাকে ইউজ করা হয়। নেক্সট হচ্ছে টাইপ 2 হচ্ছে কমার্শিয়াল সোডা লাইম গ্লাস। টাইপ 1 হচ্ছে বোরোসিলিকেট গ্লাস, টাইপ 2 হচ্ছে সোডা লাইম গ্লাস। সোডা লাইম গ্লাস এটাকে কিন্তু আমরা ডি অ্যালকালাইজ মানে এটাকে আমরা সালফার ট্রিটেড গ্লাসও বলে থাকি। এটা সুইটেবল হয় নিউট্রাল এবং অ্যাসিডিক প্যারেন্টেরাল প্রোডাক্টের প্যাকেজিং এর ক্ষেত্রে। তারপরে আসছে টাইপ 3। টাইপ 3 হচ্ছে আনট্রিটেড অ্যান্ড মেড অফ কমার্শিয়াল সোডা লাইম গ্লাস। টাইপ 3 গ্লাস কিন্তু আমরা কখনোই প্যারেন্টারাল প্রিপারেশনের জন্য ইউজ করতে পারি না। এরপরে আসছে টাইপ 4 গ্লাস, যেটা একদম নন প্যারেন্টারাল প্রোডাক্টের ক্ষেত্রে টাইপ 4 গ্লাস আমরা ইউজ করে থাকি। এছাড়া আরো আছে যেরকম হচ্ছে সিলিকন ট্রিটেড গ্লাস, সালফার গ্লাস, নিউট্রাল গ্লাস, এগুলো কিন্তু ইউজ হয়। মেন কিন্তু আমাদের এটা জানতে হবে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4 গ্লাস। জেনারেলি আমরা যেটা বললাম যে টাইপ 1 গ্লাস হচ্ছে বোরোসিলিকেট গ্লাস, যেটা অলওয়েজ প্যারেন্টেরাল প্রোডাক্টের জন্য ইউজ হয়। টাইপ 2 হচ্ছে সোডা লাইম গ্লাস,
যেটা সালফার ট্রিটেড গ্লাস হিসাবেও আমরা জানি, এটা মেনলি নিউট্রাল আর অ্যাসিডিক প্যারেন্টেরালের ক্ষেত্রে টাইপ 2 গ্লাস আমরা ইউজ করে থাকি, এবং টাইপ 3 হচ্ছে অলওয়েজ হচ্ছে প্যারেন্টেরাল প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এটা ইউজ হয় না। আর টাইপ 4 হচ্ছে সোডা লাইম গ্লাস দিয়েই তৈরি, কিন্তু অলওয়েজ এটা নন প্যারেন্টেরাল, অলওয়েজ এটা নন প্যারেন্টেরাল প্রোডাক্টের কন্টেন্ট প্যাকেজিং এর জন্য ইউজ হতে হয়। তো ডিফারেন্ট টাইপ অফ গ্লাস, এটা খুব ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে আসছে যে জেনারেল ডেসক্রিপশন, যেটা আমরা এর আগে দেখলাম। গ্লাস টাইপ হচ্ছে টাইপ 1 হচ্ছে হাইলি রেজিস্টেড বোরোসিলিকেট গ্লাস। এই হাইলি রেজিস্টেড বোরোসিলিকেট গ্লাসের একটা টেস্ট করা হয়, যেই টেস্টটাকে আমরা বলি পাউডার গ্লাস টেস্ট। পাউডার গ্লাস টেস্ট দিয়ে এই টেস্টটা করা হয় যে গ্লাসটা হচ্ছে প্যারেন্টেরাল প্রোডাক্টের কন্টেনার হিসাবে ইউজ করা যাবে কিনা। নেক্সট কিন্তু আমাদের যেটা ইউজ হয় টাইপ 2 গ্লাসের ক্ষেত্রে হচ্ছে ট্রিটেড সোডা লাইম গ্লাস, যেটা টেস্ট হয় ওয়াটার অ্যাটাক টেস্ট হচ্ছে সোডা লাইম গ্লাসের ক্ষেত্রে টেস্ট। এবং টাইপ 3 গ্লাস হচ্ছে সোডা লাইম গ্লাস, যেটা যেটা ওই সেম পাউডার গ্লাস দিয়ে, মানে ওই টেস্টটার নাম হচ্ছে পাউডার গ্লাস টেস্ট। আর জেনারেল পারপাস সোডা লাইম গ্লাস হচ্ছে ওইটারও টাইপ অফ টেস্ট হচ্ছে পাউডার গ্লাস টেস্ট। তাহলে এক হচ্ছে আমাদের হাইলি রেজিস্টেড বোরোসিলিকেট গ্লাস, সোডা লাইম গ্লাস আর জেনারেল পারপাস সোডা লাইম গ্লাস। এই তিনটে টাইপের ক্ষেত্রে আমরা একই রকমের টাইপ অফ টেস্ট হয়, সেটাকে বলি পাউডার গ্লাস টেস্ট। একমাত্র আমাদের টাইপ 2, যেটাকে আমরা এর আগে দেখেছিলাম সালফার ট্রিটেড গ্লাস হিসাবে বলা হয়, সেই সালফার ট্রিটেড গ্লাসের টাইপ মানে টেস্টের টাইপ হচ্ছে ওয়াটার অ্যাটাক টেস্ট, যেটা হচ্ছে আমাদের গ্লাস টাইপের সেকেন্ড। ট্রিটেড সোডা লাইম গ্লাস সেকেন্ড টাইপ অফ গ্লাসের মধ্যে কিন্তু পড়ছে। তাহলে বলতো যে ফার্স্ট টাইপ অফ গ্লাস মানে টাইপ 1 গ্লাস কি টাইপ অফ গ্লাস দিয়ে তৈরি, মানে ওইটার নাম বলো, কোন টাইপ অফ গ্লাস দিয়ে টাইপ 1 গ্লাস তৈরি হয়? টাইপ 1 গ্লাসে কোন কোন ধরনের গ্লাস ইউজ হয়? ভয়েস অন করে বলো, সবাই ভয়েস করো। আচ্ছা, টাইপ 1 কোন, আমি তো মেসেজ হ্যাঁ বোরোসিলিকেট, আর ওটার টাইপ টেস্ট হচ্ছে পাউডার গ্লাস টেস্ট। নেক্সট হচ্ছে ট্রিটেড সোডা লাইম গ্লাস, যেটার টেস্ট হচ্ছে ওয়াটার অ্যাটাক টেস্ট। থার্ড হচ্ছে সোডা লাইম গ্লাস, যেটা হচ্ছে পাউডার গ্লাস, ওই সেম টেস্ট 4 নম্বর ক্লাসের ক্ষেত্রেও সেম টেস্ট হিসাবে ইউজ হয়। আমি এগুলো জিজ্ঞাসা করছি কারণ বোরোসিলিকেট গ্লাস টাইপ 1 গ্লাস, এটা পাস্ট এক্সামে প্রচুর বার এই কোশ্চেনটা এসেছে। এই টাইপ অফ গ্লাস, 4টে টাইপ অফ গ্লাস ভীষণ ইম্পর্টেন্ট। যারা WB HRB এর জন্য পড়ছে, যারা RRB এর জন্য পড়ছে বা CRE এর জন্য পড়ছে, প্রত্যেকের ক্ষেত্রে প্যাকেজিং মেটেরিয়ালের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে টাইপ অফ গ্লাস। টাইপ অফ গ্লাস, প্রত্যেকটা গ্লাস কত মানে কি কি রকমের গ্লাস দিয়ে তৈরি এবং এদের টেস্ট, এগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। একটা না একটা কোশ্চেন তোমার টাইপ অফ গ্লাস থেকে থাকেই, ম্যান্ডেটরি থাকেই। তুমি যত কোশ্চেন দেখবে প্রিভিয়াস এই বোরোসিলিকেট গ্লাস এবং কোন টাইপের টেস্ট হয়, তাই এই চারটা একদম পুরো ক্লিয়ার করে মনে রাখবে, কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে এখান থেকে। আর গ্লাস কি কি দিয়ে তৈরি হয় আমাদের? স্যান্ড, সোডা অ্যাশ, লাইমস্টোন এবং কালেট, এগুলো দিয়ে কিন্তু গ্লাস তৈরি হয়। কিউলেট বা কালেট এটা হচ্ছে আমাদের ব্রোকেন গ্লাস, যেটা মিক্স থাকে স্যান্ড, সোডা অ্যাশ, লাইমস্টোন এগুলোর সাথে মিক্স করে এটাকে তৈরি করা হয়। এবার গ্লাস অ্যাজ প্যাকেজিং মেটেরিয়াল, এর কি কি অ্যাডভান্টেজ থাকতে পারে একটু বলো? মানে গ্লাস মেটেরিয়াল যদি আমি প্যাকেজিং এ ইউজ করি, তাহলে কি কি অ্যাডভান্টেজ আমি পেতে পারি?
বলো অ্যাডভান্টেজ, একটা অ্যাডভান্টেজ বলো গ্লাস মেটেরিয়াল হিসাবে। ট্রাই করো সকলে। রিয়াক্ট করবে না কোনো মেটা মানে ইয়ের সাথে। এটা মেনলি ইরেট হয়, ট্রান্সপারেন্ট হয়, ইজিলি স্টেরিলাইজ করা যায়। আর ডিসঅ্যাডভান্টেজ, এটা তো সবাই জানে কি ডিসঅ্যাডভান্টেজ আছে গ্লাস কন্টেনারের। ফ্রেজাইল। হ্যাঁ একদম, মানে খুব ইজিলি এটা ফ্রেজাইল। আর অনেক সময় গ্লাস কন্টেনার প্রচুর হেভিও হয়, যেটা আমাদের ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। ঠিক আছে, এটা গেল আমাদের গ্লাসের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। সেম ভাবে আমাদের প্লাস্টিকের ক্ষেত্রে কি হয়, প্লাস্টিকের ক্ষেত্রে অ্যাডভান্টেজ হচ্ছে এটা গ্লাসের একদম অপোজিট। প্লাস্টিকের ক্ষেত্রে হচ্ছে গ্লাসের একদম অপোজিট, সেটা হচ্ছে লাইট ওয়েট, আনব্রেকেবল, চিপ। ঠিক আছে, যেটা গ্লাসের ক্ষেত্রে আমাদের গ্লাস কখনো কখনো হেভি হয়, প্লাস্টিক কন্টেনার কিন্তু অলওয়েজ লাইট ওয়েট, আনব্রেকেবল, চিপ। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি কি ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, কখনো কখনো প্লাস্টিক কন্টেনার থেকে কেমিক্যাল কিন্তু লিক করতে পারে। ঠিক আছে, কেমিক্যাল কিন্তু প্লাস্টিক কন্টেনার থেকে লিক করতে পারে। আর এটা হচ্ছে প্রচুর টেম্পারেচারে অনেক সময় শ্রিঙ্ক করে যায়। প্লাস্টিক যেটা হয়, ধরো কোনো আগুন বা এর সংস্পর্শে আসলে শ্রিঙ্ক করে যায় প্লাস্টিক। তো ওই জন্য এগুলো হচ্ছে প্লাস্টিক কন্টেনারের ডিসঅ্যাডভান্টেজ। এগুলো এছাড়া প্লাস্টিক কন্টেনারের টাইপ যেগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে পিভিসি, এলডিপি, পেট, এইচডিপি। এই টাইপ অফ প্লাস্টিক কন্টেনার প্যাকেজিং মেটেরিয়ালে আমরা ইউজ করতে পারি। মেটাল প্যাকেজিং হচ্ছে তোমার মেনলি হচ্ছে এরোসোল কন্টেনার, ফয়েলস, এগুলো হচ্ছে ইউজ হয়। মেটাল কি কি ইউজ হতে পারে, অ্যালুমিনিয়াম, টিন, লেড, এইসব মেটাল কিন্তু ইউজ হতে পারে। এটা কিন্তু প্রচুর স্ট্রং হয়, মানে মেটাল প্যাকেজিং কিন্তু খুব স্ট্রং হয়। এরোসোল প্যাকেজিং তোমরা দেখবে, এরোসোল প্যাকেজিং এর একটা এক্সাম্পল আমি বলি, হচ্ছে ধরো ওই ভলিনি স্প্রে, এগুলো হচ্ছে আমাদের এরোসোল প্যাকেজিং। ওগুলো কিন্তু প্রচুর স্ট্রং হয়, কিন্তু ওগুলো মানে যেহেতু ওটা মেটাল দিয়ে তৈরি হয়, কখনো কখনো ওই টাইপ অফ মেটাল আমাদের ড্রাগের সাথে কিন্তু রিয়াক্ট করে। ঠিক আছে, এগুলো হচ্ছে, এটা হচ্ছে মেটাল প্যাকেজিং এর একটা ডিসঅ্যাডভান্টেজ। এবার আমি একটা এক্সাম্পল দিই যে লেড টিউব কিসে ইউজ হয়। লেড টিউব হচ্ছে আমাদের ফ্লুরাইড পেস্ট। এটা একটা শর্ট কোশ্চেন, একটু যদি তোমাদের কাছে হাতের কাছে কোনো নোট থাকে তাহলে একটু লিখে রাখবে যে লেড টিউব মেনলি কিসে ইউজ হয়। লেড টিউব মেটাল প্যাকেজিং এর যে লেড টিউব, সেটা কোন ধরনের প্যাকেজিং এ ইউজ হয়, সেটা হচ্ছে ফ্লুরাইড পেস্ট। এটার প্যাকেজিং এ কিন্তু লেড টিউব ইউজ হয়। নেক্সট হচ্ছে রাবার প্যাকেজিং হচ্ছে আমরা এর আগেই বললাম, রাবার প্যাকেজিং হচ্ছে ভায়ালস, অ্যাম্পিউল, গাছ বোতলের ক্লোজারের প্যাকেজিং বা ক্লোজার তৈরি করতে কিন্তু আমাদের রাবার প্যাকেজিং ইউজ হতে পারে। রাবার প্যাকেজিং কিন্তু ভীষণভাবে ভালো একটা সিল প্রোভাইড করে, মানে একদম প্রপার ওয়েল সিলড হয় রাবার দিয়ে, এবং এটা নন রিঅ্যাক্টিভ, নন টক্সিক অলওয়েজ হয়। এবারে এখান থেকে আর একটা কোশ্চেন আসতে পারে যে রাবার ক্লোজার ওয়াশ করার জন্য, এটাও একটা শর্ট কোশ্চেন, কারোর কাছে যদি পেন থাকে লিখে রাখবে যে রাবার ক্লোজার ওয়াশ করার জন্য আমরা কোন টাইপ অফ সলিউশন ইউজ করতে পারি। রাবার ক্লোজারকে ওয়াশ করার জন্য আমরা 0.5% ফসফেট ইউজ করি ওয়াটারের সাথে মিক্স করে। রাবার ক্লোজারের ওয়াশের জন্য হট সলিউশন অফ 0.5% ফসফেট ইন ওয়াটার, এটা দিয়ে কিন্তু রাবার ক্লোজারের ওয়াশ হয়।
0.5% ফসফেট ইন ওয়াটার। এবার এটাও হয় কখনো কখনো রাবার ক্লোজার কিন্তু মানে অয়েল বা সলভেন্ট, ওই ধরো ক্লোজার কোনো একটা গ্লাস বোতলের মাঝখানে কোনো মানে ক্লোজারটা হচ্ছে তোমার রাবারের একটা গ্লাস বোতলের। এবার কখনো কখনো এরকম হয় যে ওটা যতই একটু রেজিস্টেন্স হয়, কখনো কখনো অয়েল বা কিছু পরিমাণ সলভেন্ট ওই রাবারের ওই ক্লোজারের পাশ থেকে কখনো কখনো লিক হতে দেখা যায়। তাই সেই ক্ষেত্রে যাতে অয়েল বা সলভেন্ট লিক না হয়, তাই জন্য আমরা নাইট্রাইল রাবার কিন্তু ইউজ করি। তাহলে নাইট্রাইল রাবার আর রেজিস্ট্যান্ট টু অল অয়েল অ্যান্ড সলভেন্ট, এটাও কিন্তু একটা শর্ট কোয়েশ্চেন যেটা আসে। আর একটা কোশ্চেন আসে হচ্ছে যে ভালকানাইজিং এজেন্ট, রাবারের ক্ষেত্রে ভালকানাইজিং এজেন্ট হিসাবে আমি কি ইউজ করি? রাবারের ক্ষেত্রে ভালকানাইজিং এজেন্ট হিসাবে আমরা ইউজ করি সালফার। ঠিক আছে, তাহলে এক হচ্ছে আমাদের অয়েল আর সলভেন্টের যাতে রেজিস্টেন্স হয়, খুব ভালো মতো রেজিস্টেন্স হয়, তার জন্য আমরা নাইট্রাইল টাইপ অফ রাবার ইউজ করি। এবং রাবার ক্লোজারের ওয়াশ করার জন্য 0.5% ফসফেট ইন ওয়াটার, হট সলিউশনে, মানে একটা হট সলিউশন অফ 0.5% একটা সলিউশন যেটাকে ওয়াটারের সাথে মিক্স করে আমরা রাবার ক্লোজারকে ওয়াশ করি। এরপরে আসছে ভালকানাইজিং এজেন্ট হিসাবে রাবারের ক্ষেত্রে আমি কি ইউজ করতে পারি? সালফার। এই তিনটে কোশ্চেন কিন্তু আমি বললাম, এগুলো একটু মনে রেখে দেবে কাইন্ডলি। ভালকানাইজিং এর ক্ষেত্রে কি বললেন আরেকবার বলবেন? সালফার ভ্যালকানাইজিং এজেন্ট হিসাবে আমরা রাবারের ক্ষেত্রে সালফারকে ইউজ করি। নেক্সট হচ্ছে পেপার বোর্ড অ্যান্ড ল্যামিনেটস। এগুলো হচ্ছে সেকেন্ডারি বা টার্সিয়ারি প্যাকেজিং এর মধ্যে আমাদের ওই পেপার বোর্ড, কার্টন এগুলো হচ্ছে আসে। ঠিক আছে, এটা মেনলি মেকানিক্যাল স্ট্রেংথ, ইজিলি প্রিন্টিং সারফেস, এগুলো মানে আইডেন্টিফিকেশনস, এগুলোর জন্য হেল্প করে। এবার গুড প্যাকেজিং এর কি কি হয়, গুড প্যাকেজিং এর কি কি রোল হতে পারে, মানে কোন কোন জিনিস থাকলে আমরা বলতে পারি দিস ইজ এ গুড প্যাকেজিং, দিস ইজ এ গুড প্যাকেট, আমরা কি করে বলতে পারি? এটা অলওয়েজ ইরেট হতে হবে, নন রিঅ্যাক্টিভ হতে হবে, অলওয়েজ প্রোডাক্টকে বা মেডিসিনকে অ্যাডিকুয়েট ব্যারিয়ার প্রোটেকশন দেবে, অলওয়েজ এটা কম্প্যাটিবল হবে ইকুইপমেন্টের সাথে, এবং অলওয়েজ আমরা এটা জানি প্যাকেজিং অলওয়েজ কিন্তু অ্যাট্রাকটিভ এবং ইনফরমেটিভ হতে হবে। মানে প্যাকেজিং এ আমার কত ডোজ, মানে কি প্রোডাক্ট, এটা আদৌ মানে হার্মফুল কিনা, বাচ্চাদের কাছ থেকে দূরে রাখতে হবে, কোন শিডিউলে পড়ে, বা এটা কোন টাইপ অফ ড্রাগ, তাহলে জেনেরিক নেম কি, ব্র্যান্ড নেম, এগুলো সবই কিন্তু আমাদের প্যাকেজিং এর মধ্যে থাকতে হবে, এবং প্যাকেজিং অলওয়েজ অ্যাট্রাকটিভ হতে হবে। এরপরে আসছে হচ্ছে ইনোভেশনস ইন প্যাকেজিং। প্যাকেজিং এখন প্রচুর ইকো ফ্রেন্ডলি বায়োডিগ্রেডেবল মেটেরিয়াল দিয়ে প্যাকেজিং করা হয়। এছাড়া চাইল্ড রেজিস্ট্যান্স, মানে চাইল্ডদের তাকে দূরে রাখার জন্য বা যাতে চাইল্ডদের কোনো অসুবিধা না হয় সেরকম প্যাকেজিং করা হচ্ছে। আজকাল নতুন এরকম টাইপ অফ প্যাকেজিং করা হচ্ছে যেটা চাইল্ড রেজিস্ট্যান্স প্যাকেজিং বলা হয়। কোয়ালিটি কন্ট্রোল, মানে প্যাকেজিং যে আদৌ প্রপার প্যাকেজিং, সেটার যে কোয়ালিটি কন্ট্রোল টেস্ট হয়, সেটা কি কি রকম টেস্ট হতে পারে? এক হচ্ছে পারমিয়াবিলিটি টেস্ট হয়, ময়েশ্চার রেজিস্ট্যান্স কিনা প্যাকেজিংটা সেটার টেস্ট হয়, কেমিক্যাল কম্প্যাটাবিলিটি টেস্ট হয়, এবং মেকানিক্যাল স্ট্রেংথ। এই টেস্টগুলো কিন্তু কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে করা হয়। তাহলে কি কি টেস্ট হয়? এক হচ্ছে আমার পারমিয়াবিলিটি টেস্ট,
নেক্সট হচ্ছে ময়েশ্চার রেজিস্ট্যান্স, কেমিক্যাল কম্প্যাটিবল এবং মেকানিক্যাল স্ট্রেংথ। এই টেস্টগুলো কিন্তু কোয়ালিটি কন্ট্রোলের জন্য কিন্তু করা হয়। এরপরে আসছে এভালিউশনস অফ প্যাকেজিং মেটেরিয়াল। প্যাকেজিং মেটেরিয়ালের এভালিউশনের তিনটে টাইপ, একটা হচ্ছে কেমিক্যাল এভালিউশন, নেক্সট হচ্ছে মেকানিক্যাল এভালিউশন, থার্ড হচ্ছে এনভায়রনমেন্টাল এভালিউশন। এভালিউশনস অফ প্যাকেজিং এর প্রথম হচ্ছে কেমিক্যাল এভালিউশনস। সেটা হচ্ছে কেমিক্যাল এভালিউশন টেস্ট মেটেরিয়াল ক্লোরাইড, সালফেট, গ্লাস, অ্যালকাইনিটি, কম্প্যাটেবিলিটি উইথ কেমিক্যাল অ্যান্ড মেডিকেশনস। তিন টাইপ অফ এই এভালিউশনের মধ্যে হচ্ছে কেমিক্যাল এভালিউশনস, একটু মনে রাখবে, মেকানিক্যাল এভালিউশনস আর এনভায়রনমেন্টাল এভালিউশন। এভালিউশন টেস্ট অফ প্যাকেজিং মেটেরিয়ালের আমরা এগুলো তো দেখলাম। প্রথমত এই পাউডার গ্লাস টেস্ট, এইটার ব্যাপারে আমরা জানি। ওয়াটার অ্যাটাক টেস্ট, এটাও আমরা জানি। ওয়াটার অ্যাটাক টেস্টটা হচ্ছে টাইপ 2 গ্লাসের ক্ষেত্রে হয়, যেটা অ্যালকালিকে কন্টেন্ট করে, এনশিওর করে যে যে ওর মানে ওই অ্যালকালিটা মানে ঠিকঠাক ওই ভেতরে যে কন্টেন্ট আছে, মেডিসিনটা আছে, ওটা একদম প্রপার ঠিকঠাক আছে কিনা, ওই প্যাকেজিংটাকে এনশিওর করে হচ্ছে ওয়াটার অ্যাটাক টেস্ট। আর বাকি এটা অনলি টাইপ 2 গ্লাসের ক্ষেত্রে। টাইপ 3 গ্লাসের ক্ষেত্রে হচ্ছে টাইপ 3, টাইপ 1 এবং টাইপ 4 গ্লাসের ক্ষেত্রে হচ্ছে পাউডার গ্লাস টেস্ট করা হয়। আর এছাড়াও আমাদের থার্মাল শক টেস্ট হয়, কম্প্রেশন টেস্ট, এগুলো দিয়ে কিন্তু প্যাকেজিং মেটেরিয়ালের এভালিউশন টেস্ট হতে পারে। আর একটা আমি বলে দিই, যেটা হচ্ছে স্কিপ হয়ে গেছে, যে গ্লাস কন্টেনার, এটা আমি তোমাদের পরে আমি ছবি পাঠিয়ে দেবো গ্রুপে, যে গ্লাস কন্টেনারের ম্যানুফ্যাকচারিং। গ্লাস কন্টেনার আমরা যেটা আগে পড়লাম, ডিফারেন্ট টাইপ অফ গ্লাস পড়লাম, এবং ওই ম্যানুফ্যাকচারিং কিভাবে হয়, ওই ম্যানুফ্যাকচারিং এর 4টে প্রসেস আছে। একটা হচ্ছে ব্লোয়িং প্রসেস, একটা ড্রয়িং প্রসেস, একটা প্রেসিং প্রসেস, একটা হচ্ছে কাস্টিং প্রসেস। মানে ম্যানুফ্যাকচারিং অফ গ্লাস কন্টেনারের 4টে টাইপ, একটা হচ্ছে ব্লোয়িং, ড্রয়িং, প্রেসিং, কাস্টিং। তাহলে এক হচ্ছে ব্লোয়িং, সেকেন্ড হচ্ছে ড্রয়িং, থার্ড হচ্ছে প্রেসিং, ফোর্থ হচ্ছে কাস্টিং। এই 4টে টাইপ দিয়ে কিন্তু আমরা গ্লাস কন্টেনারকে ম্যানুফ্যাকচার করতে পারি। তোমরা বলো কি কি হয়, আমি 4টে বলছি, এরপরে তোমরা বলবে। এক হচ্ছে ব্লোয়িং, নেক্সট হচ্ছে ড্রয়িং, থার্ড হচ্ছে প্রেসিং, ফোর্থ হচ্ছে কাস্টিং। তাহলে প্রথম হচ্ছে তোমার ব্লোয়িং, ড্রয়িং, প্রেসিং, কাস্টিং, এই 4টে টাইপ হচ্ছে ম্যানুফ্যাকচার করা হয় গ্লাস কন্টেনারের টাইপ। মানে কিভাবে, কি রকম ভাবে, ব্লোয়িং প্রসেসে, আর একটা হচ্ছে ড্রয়িং প্রসেসে, আর একটা হচ্ছে প্রেসিং প্রসেসে, এবং লাস্ট হচ্ছে তোমার কাস্টিং প্রসেসে আমরা গ্লাসকে ম্যানুফ্যাকচার করতে পারি। বলো কটা টাইপ হয় ম্যানুফ্যাকচারিং এর? 4টে টাইপ, একটা হচ্ছে ব্লোয়িং, সেকেন্ড ড্রয়িং, থার্ড প্রেসিং, ফোর্থ হচ্ছে কাস্টিং। আচ্ছা, এরপর আসছি অ্যাডভান্টেজ অফ এফেক্টিভ প্যাকেজিং। এফেক্টিভ প্যাকেজিং কি হয়, একটা হচ্ছে তোমার ড্রাগ ইন্টিগ্রিটি সেফটিকে প্রোভাইড করে, সেলফ লাইফকে প্রোটেক্ট করে, এছাড়া ট্রাস্ট ব্র্যান্ডের ইমেজকে কিন্তু অলওয়েজ হোল্ড করে। আর ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে, প্রোডাক্ট কন্টামিনেশন হতে পারে, প্রোডাক্টের ডিগ্রেডেশন হয়ে যেতে পারে, এফিকেসি লস হতে পারে, পোটেন্সি লস হতে পারে, পেশেন্ট কনফিডেন্স লো হতে পারে, কোম্পানির ইমেজ ড্যামেজ হতে পারে। এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ পুয়ার প্যাকেজিং। স্টোরেজ তো তোমরা জানো, সব প্রপার স্টোরেজ অলওয়েজ মেনটেন করতে হয়। তার মধ্যে হচ্ছে স্টোরেজের মধ্যে আমি বলতে পারি, কোল্ড স্টোরেজ আমরা 2 to 8 ডিগ্রি, কুল স্টোরেজ হচ্ছে 8 to 25 ডিগ্রি, রুম টেম্পারেচার হচ্ছে 20 to 25 ডিগ্রি, ওয়ার্ম টেম্পারেচার হচ্ছে 30 to 40 ডিগ্রি, ফ্রিজার হচ্ছে -5 to 20 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে কিন্তু ফ্রিজার টেম্পারেচার বলতে এগুলো বোঝায়।
ফিউচার ট্রেন্ড হিসাবে আমরা বলতে পারি ন্যানো টেকনোলজি ইউজ করা হচ্ছে। এছাড়া মেটেরিয়াল যাতে ইকো ফ্রেন্ডলি হয়, এনভায়রনমেন্টালের ড্যামেজ না করে, সেরকম টাইপের প্যাকেজিং এর ক্ষেত্রে কিন্তু মানে ফোকাস করা হচ্ছে। লাস্ট হচ্ছে ফার্মাসিউটিক্যাল প্যাকেজিংটা কি, যেটা হচ্ছে ভাইটাল রোল ইন মেনটেনিং ড্রাগ কোয়ালিটি, এফিকেসি এবং সেফলি থ্রু আউট ইট সেলফ লাইফ। এটা হচ্ছে টোটাল ফার্মাসিউটিক্যাল প্যাকেজিং এর কনক্লুশন। মানে তোমরা যেটা জানো যে প্যাকেজিং এর যে ভাইটাল রোল, সেটাই কিন্তু আমার ফার্মাসিউটিক্যাল প্যাকেজিং এর এমও বলতে পারো। এরপরে আমি তোমাদের কোশ্চেন করব কটা, তো তোমরা কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার দেবে। আমি কোশ্চেনটা পরে, যেহেতু ওটাতে অ্যান্সার করা আছে, তো আমি কোশ্চেনটা পরে তোমাদের বলছি। তো আমার স্ক্রিনটা কি রেকর্ড হচ্ছে সৌম্যদীপ? বসিয়ে তো ছি, এখন দেখতে হবে। স্ক্রিনটা রেকর্ড হচ্ছে? একবার দেখে বলো তো। হচ্ছে হচ্ছে হচ্ছে। ঠিক আছে, আমি কয়েকটা কোশ্চেন বলছি। তো কোশ্চেন গুলো তোমরা রেসপন্স করবে, আমি তোমাদের জন্যই করেছি। যদি রেসপন্স না করলে আমি পরের দিন থেকে কোনো কোশ্চেন প্রিপেয়ার করব না। বলো মেন, আমি অপশন দেব, তোমরা অ্যান্সার করবে। মেন পারপাস অফ ফার্মাসিউটিক্যাল প্যাকেজিং ইজ, অপশন 1 হচ্ছে ডেকোরেশন, অপশন 2 হচ্ছে প্রোটেকশন অ্যান্ড প্রিজার্ভেশন অফ প্রোডাক্ট, অপশন সি হচ্ছে আইডেন্টিফিকেশন, অপশন ডি হচ্ছে কস্ট রিডাকশন। বলো অ্যান্সার বলো। protection and Option B. identification. ম্যাডাম 2। হ্যাঁ, বি হচ্ছে প্রোটেকশন অ্যান্ড প্রিজার্ভেশন, এটা হচ্ছে প্যাকেজিং মেটেরিয়ালের পারপাস। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দি ফলোইং ইজ এ প্রাইমারি প্যাকেজিং মেটেরিয়াল। অপশন 1 হচ্ছে কার্টুন বক্স, অপশন বি হচ্ছে ব্লিস্টার প্যাক, অপশন সি হচ্ছে প্যালেট, অপশন ডি হচ্ছে আউটার করিউগেটেড বক্স। বলো। Option Blister. B. অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, ব্লিস্টার প্যাক হচ্ছে প্রাইমারি প্যাকেজিং। নেক্সট কোশ্চেন, অ্যাম্বার কালার গ্লাস ইজ ইউজড ইন প্যাকেজিং টু। অ্যাম্বার কালার গ্লাস কিসের জন্য ইউজ হয়? অপশন 1 হচ্ছে ইনক্রিজ ভিজিবিলিটি, অপশন 2 হচ্ছে প্রোটেক্ট ফ্রম ময়েশ্চার, অপশন সি হচ্ছে প্রোটেক্ট ফ্রম লাইট, অপশন ডি হচ্ছে রিডিউস কস্ট। অ্যান্সার বলো। অপশন 3। 3 নম্বর। অপশন সি। হ্যাঁ, অপশন সি প্রোটেক্ট ফ্রম লাইট। নেক্সট কোশ্চেন, টাইপ 1 গ্লাস ইজ নোন অ্যাজ সোডা লাইম গ্লাস, বোরোসিলিকেট গ্লাস, ট্রিটেড সোডা লাইম গ্লাস, নিউট্রাল গ্লাস। বলো। Borosilicate glass. Borosilicate glass। টাইপ 1 গ্লাস হচ্ছে বোরোসিলিকেট গ্লাস। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য মেইন অ্যাডভান্টেজ অফ প্লাস্টিক কন্টেনার ইজ। মেইন অ্যাডভান্টেজ অফ প্লাস্টিক কন্টেনার ইজ, অপশন 1 হচ্ছে লাইট ওয়েট, নেক্সট হচ্ছে ময়েশ্চার রেজিস্ট্যান্স, সি হচ্ছে লিচিং অ্যান্ড পারমিয়াবিলিটি, ডি হচ্ছে চিপ কস্ট। Lightweight. ডিসঅ্যাডভান্টেজ অফ প্লাস্টিক কন্টেনার, ডিসঅ্যাডভান্টেজ অফ প্লাস্টিক কন্টেনার, অপশন 1 হচ্ছে লাইট ওয়েট, অপশন বি হচ্ছে ময়েশ্চার রেজিস্ট্যান্স, অপশন সি হচ্ছে লিচিং অ্যান্ড পারমিয়াবিলিটি, অপশন ডি হচ্ছে চিপ কস্ট। Option C. C. অপশন সি লিচিং অ্যান্ড পারমিয়াবিলিটি। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ প্লাস্টিক ইজ কমনলি ইউজ ফর আই ড্রপ। অপশন 1 হচ্ছে পিভিসি, অপশন বি হচ্ছে লো ডেন্সিটি পলিইথিলিন, আর অপশন সি হচ্ছে হাই ডেন্সিটি পলিইথিলিন, আর হচ্ছে
পলিভিনাইল ক্লোরাইড, যেটা প্রথমে বললাম, বলো কোনটা হবে? অপশন এ। অপশন এ, লো ডেন্সিটি পলিইথিলিন, তাই তো? আচ্ছা, আমি বলে দিচ্ছি, এটার অ্যান্সার হবে লো হ্যাঁ। ডেন্সিটি পলিইথিলিন। নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল ইন ব্লিস্টার প্যাকেজিং সার্ভ অ্যাজ। অপশন হচ্ছে সেকেন্ডারি প্যাকেজিং, অপশন বি হচ্ছে প্রিন্টিং সারফেস অনলি, অপশন সি ময়েশ্চার অ্যান্ড লাইট ব্যারিয়ার, অপশন ডি স্ট্রাকচারাল সাপোর্ট। বলো। অপশন বি ম্যাম। না, অ্যালুমিনিয়াম ফয়েল হচ্ছে তোমার ময়েশ্চার অ্যান্ড লাইট ব্যারিয়ার হিসাবে ইউজ হয়, ঠিক আছে? অপশন সি। নেক্সট ma'am. কোশ্চেন হচ্ছে হুইচ ফলোইং ইজ নট এ ফাংশন অফ প্যাকেজিং। প্যাকেজিং এর ফাংশন নয়। অপশন হচ্ছে কন্টেইনমেন্ট, নেক্সট হচ্ছে কনভেনিয়েন্ট, সি হচ্ছে প্রোডাক্ট প্রমোশন, ডি হচ্ছে ড্রাগ অ্যানালাইসিস। ড্রাগ অ্যানালাইসিস। হ্যাঁ, একদম রাইট। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য টার্ম স্ট্রিপ প্যাকেজিং ইজ জেনারেলি ইউজ ফর প্যারেন্টাল প্রোডাক্ট, ট্যাবলেট ক্যাপসুল, পাউডার, টপিক্যাল প্রিপারেশন। ট্যাবলেট ক্যাপসুল। নেক্সট হচ্ছে রাবার ক্লোজার আর মেইনলি ইউজ ফর ট্যাবলেট, লিকুইড ওরাল, প্যারেন্টাল অয়েন্টমেন্ট। প্যারেন্টাল। ঠিক আছে। আচ্ছা, এগুলো আমি গ্রুপে দিয়ে দেবো, আরো 5টা কোশ্চেন আছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে? ম্যাম বলছিলাম যে আপনি যেটা পড়ালেন পিপিটি প্রেজেন্টেশনটা কি পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই, নাহলে পড়বে কি করে? ঠিক আছে ম্যাম। আচ্ছা, এরপরে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে এনএমআর স্পেকট্রোস্কোপিটা আমরা স্টার্ট করব। আচ্ছা, স্ক্রিনটা ভিজিবল কিনা বলবে। লেফট করে জয়েন করো, ওটা স্ক্রিনটা ছোট দেখাচ্ছে। এবার এবার ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আজকে ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিসের নেক্সট ক্লাস, সরি প্রথম ক্লাস। তুমি কি লাইভটা করছো সৌম্যদীপ? ব্যাস, ঠিক আছে। ঠিক আছে, আজকে আমরা এনএমআর স্পেকট্রোস্কোপি স্টার্ট করব। প্রথমেই আসি যে স্পেকট্রোস্কোপি কি। তোমরা যদি কেউ জেনে থাকো স্পেকট্রোস্কোপি জিনিসটা কি, তাহলে একটু মানে ওভারভিউ যদি কোনো নলেজ থাকে কেউ, যে কোনো কিছু, কারণ আমরা এখানে জাস্ট আলোচনা করছি, তো এখান থেকেই শেখা হবে, এখান থেকেই জানা হবে। তো যদি তোমরা কেউ কিছু রেসপন্স করতে চাও যে কি স্পেকট্রোস্কোপি, কিছু বলতে চাও, তাহলে বলতে পারো। কেউ কি বলবে না বলবে না? আচ্ছা, ঠিক আছে, আমি বলছি। ইন্ট্রোডাকশনটা বলি যে স্পেকট্রোস্কোপি জিনিসটা কি। স্পেকট্রোস্কোপি হচ্ছে একটা মেজারমেন্ট বা ইন্টারপ্রিটেশন, যেটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের উপরে ডিপেন্ড করে। জিনিসটা কি ভালোভাবে শুনবে। স্পেকট্রোস্কোপি কিন্তু ভীষণ মানে কঠিন, মানে আমার তো মনে হয় একটু ভালোভাবে শোনা উচিত। আমি যতদূর পারবো তোমাদের বোঝানোর চেষ্টা করব, কারণ ফার্মাসিউটিক্যাল অ্যানালিসিস একটু হার্ড সাবজেক্ট। তো
তোমাদের যদি প্রবলেম হয় তোমরা যে কোনো জায়গায় আমাকে জিজ্ঞাসা করতে পারো কি অসুবিধা, ক্লাসের পরে বা ক্লাসের মধ্যে বা পরে, যদি যখন তুমি পিডিএফটা পড়ছো সেখানে তোমার কিছু প্রবলেম হচ্ছে, তোমরা তখনই গ্রুপে জিজ্ঞাসা করতে পারো। তোমাদের ডাউট, যে কোনো রকম ডাউট হলে ক্লিয়ার করে নেবে। তো স্পেকট্রোস্কোপিটা কি? স্পেকট্রোস্কোপি হচ্ছে একটা মেজারমেন্ট বা ইন্টারপ্রিটেশন, যেটা তোমার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের উপর ডিপেন্ড করে। একটা মেজারমেন্ট বা ইন্টারপ্রিটেশন যেটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের উপর ডিপেন্ড করে, যে ওই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা অ্যাবজর্ব হচ্ছে নাকি এমিটেড হয়ে যাচ্ছে, সেই ইন্টারপ্রিটেশন বা সেই মেজারমেন্টটা কিন্তু মেইনলি হচ্ছে স্পেকট্রোস্কোপি। তাহলে কি? স্পেকট্রোস্কোপি ইজ দ্য মেজারমেন্ট অ্যান্ড ইন্টারপ্রিটেশনস অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনস অ্যাবজর্ব or emitted when the molecule or atom or ion of a sample move from one energy state to another energy state. মেইনলি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা, কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেটা কি ওই প্রোডাক্টের মধ্যে অ্যাবজর্ব হচ্ছে নাকি ওই প্রোডাক্ট বা মলিকিউল থেকে ওটা এমিট হয়ে যাচ্ছে। যখন আমরা বাইরে থেকে কোনো এনার্জি ওই মলিকিউলে দিচ্ছি, সেই টাইমে ওই, ধরো আমরা বাইরে থেকে একটা এনার্জি দিলাম, সেই এনার্জিটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা কি অ্যাবজর্ব হচ্ছে নাকি মলিকিউল থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, সেইটা হচ্ছে সেইটার মেজারমেন্ট বা সেইটার যখন ইন্টারপ্রিটেশন করা হবে, সেই জিনিসটাকে আমরা বলি স্পেকট্রোস্কোপি। মেইনলি এটা হয় যখন একটা মলিকিউল তার একটা এনার্জি স্টেট থেকে অ্যানাদার এনার্জি স্টেটে সে মুভ করে, সেটাকে আমরা বলি স্পেকট্রোস্কোপি। স্পেকট্রোস্কোপি মেইনলি হচ্ছে একটা এনার্জি অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটার হচ্ছে একটা ইকুয়েশন দিয়ে এটাকে ডিনোট করা হয়। ইকুয়েশনটা হচ্ছে E ইজ ইকাল টু HV। ইটা কি? ই হচ্ছে এনার্জি অফ রেডিয়েশন, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ভি হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশন। তাহলে ফ্রিকোয়েন্সিটা কি? ফ্রিকোয়েন্সি হচ্ছে সি বাই ল্যামডা। সিটা কি? ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকিউম বাই ওয়েভলেন্থ। তাহলে ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকিউম বাই ওয়েভলেন্থ। ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকিউম বাই ওয়েভলেন্থ, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর ভি হচ্ছে ওয়েভলেন্থ। তাহলে কোনো রেডিয়েশনের মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেটার রেডিয়েশনটা ডিপেন্ড করছে কিসের ওপর? ফ্রিকোয়েন্সির ওপর এবং ওয়েভলেন্থের ওপর। তাহলে ফ্রিকোয়েন্সিটা কি? ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকিউম বাই ওয়েভলেন্থ, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ফ্রিকোয়েন্সির সংজ্ঞাটা আমরা একবার দেখি। ফ্রিকোয়েন্সি ইজ দ্য নাম্বার অফ কমপ্লিট ওয়েভলেন্থ ইউনিট পাসিং থ্রু এ গিভেন পয়েন্ট ইন ইউনিট টাইম। এটার মেজারমেন্টের হচ্ছে ইউনিট হচ্ছে হার্টজ বা সিপিএস, সাইকেল পার সেকেন্ড। নেক্সট হচ্ছে ওয়েভলেন্থ। ওয়েভলেন্থটা কি? দেখো, তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে। ওয়েভলেন্থ হচ্ছে একটা ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ ম্যাক্সিমাম অর মিনিমাম ডিস্টেন্স। মানে দেখো, এখান থেকে একটা ইন্টারপ্রিটেশন হয়েছে ওয়েভলেন্থ, মানে এটা প্রথমে উপরে গিয়ে তারপরে আবার নিচে নেমেছে। তোমরা ড্রটা যদি দেখতে পারো, দেখো এটার কথা বলছি, যে প্রথমে একটা ওয়েভ গেছে, গিয়ে আবার নিচে নেমেছে, দিয়ে আবার ওপরে উঠেছে, দিয়ে দুটো ওয়েভ লেন্থের মাঝের যেই গ্যাপটা, সেটা মানে দুটো ওয়েভের মাঝে যেই গ্যাপটা, সেটা কিন্তু আমরা ওয়েভ লেন্থ দিয়ে ডিনোট করি। নিচেও দেখো, নিচে ওটা মিনিমাম, ওপরেরটা ম্যাক্সিমাম হয়েছে। তাহলে ভালো করে মনে রাখবে ওয়েভ লেন্থটা কি। যখন একটা ওয়েভ যাচ্ছে, দুটো ওয়েভের মাঝখানের যেই লেন্থটা, সেটা হচ্ছে ওয়েভ লেন্থ। ওয়েভ নাম্বারটা কি? ওয়েভ নাম্বারটা হচ্ছে নাম্বার অফ ওয়েভ পার সেন্টিমিটার। ওয়েভ নাম্বার হচ্ছে নাম্বার অফ ওয়েভ পার সেন্টিমিটার। তাহলে ওয়েভ নাম্বারটা কি দিয়ে ডিনোট করা হয়? ওয়েভ নাম্বারটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্স বা কাইজার। এই কোশ্চেনটাও কিন্তু আসে, ওয়েভ নাম্বার কি দিয়ে ডিনোট করা হয়। একটু কনসাসলি শুনবে, কারণ
আমি আরেকবার বলে দিই যে ওয়েভলেন্থটা কি। মানে ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি, ওয়েভ নাম্বার, ভেলোসিটি, এগুলো আমি কেন বলছি? এগুলো বলছি এই কারণেই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা সেটা এই চারটে প্রপার্টির ওপর কিন্তু ডিপেন্ড করে। যেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা আমাদের কোনো মলিকিউলের মধ্যে যখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন জেনারেট হয়, তখন ওটা একটা স্টেট থেকে আর একটা স্টেটে যায়। মানে ধরো গ্রাউন্ড স্টেট থেকে সে এক্সাইটেড স্টেটে চলে যায়, তখনই কিন্তু ওর মধ্যে বিভিন্ন টাইপের ডিফারেন্স চলে আসে। মানে মলিকিউলটার মধ্যে বিভিন্ন ডিফারেন্স চলে আসে, সেটা হচ্ছে সেটাকেই আমরা বলি স্পেকট্রোস্কপি। মানে সেইটার ইন্টারপ্রিটেশনটাই হচ্ছে স্পেকট্রোস্কপি। সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটাই চারটে প্যারামিটারের উপর ডিপেন্ড করে। এক হচ্ছে ওয়েভ লেন্থ, যেটা ল্যামডা, ফ্রিকোয়েন্সি, ওয়েভ নাম্বার এবং ভেলোসিটি। ওয়েভ লেন্থটা কি? দুটো ওয়েভের মাঝখানে যে ম্যাক্সিমাম আর মিনিমাম ডিস্টেন্সটা হয় সেটাকে আমরা বলি ওয়েভ লেন্থ। যেটা আমরা ওয়েভ লেন্থের ইউনিট হচ্ছে মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এটা হচ্ছে ওয়েভ লেন্থের ইউনিট। ফ্রিকোয়েন্সিটা কি? ফ্রিকোয়েন্সি হচ্ছে the number of complete wavelength unit passing through a given point in unit time। এর ইউনিট কি? সেকেন্ড ইনভার্স বা হার্জ বা সিপিএস, সাইকেল পার সেকেন্ড। তাহলে ফ্রিকোয়েন্সির হচ্ছে ইউনিট কি? হার্জ বা সিপিএস। নেক্সট হচ্ছে ওয়েভ নাম্বার। ওয়েভ নাম্বার হচ্ছে নাম্বার অফ ওয়েভ পার সেন্টিমিটার। এর ইউনিটটা কি? সেন্টিমিটার ইনভার বা কাইজার, যেটা আমরা এরপরে দেখলাম। সেন্টিমিটার ইনভার বা কাইজার হচ্ছে ওয়েভ নাম্বারের ইউনিট। নেক্সট হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটিটা কি? ভেলোসিটি হচ্ছে ডিস্টেন্স কভার বাই দি ওয়েভ ইন 1 সেকেন্ড। ভেলোসিটি ইজ ইকুয়াল টু ওয়েভ লেন্থ ইন্টু ফ্রিকোয়েন্সি। ভেলোসিটিটা কি? ওয়েভ লেন্থ ইন্টু ফ্রিকোয়েন্সি হচ্ছে ভেলোসিটি। তাহলে ভেলোসিটি কি? ডিস্টেন্স কভার বাই এ ওয়েভ ইন 1 সেকেন্ড। একটা ওয়েভ 1 সেকেন্ডে যতটা পরিমাণ ডিস্টেন্স কভার করে সেটা হচ্ছে ওই মলিকিউলের ভেলোসিটি, যেটাকে আমরা বলি ওয়েভ লেন্থ ইন্টু ফ্রিকোয়েন্সি। তাহলে ওয়েভ লেন্থের ইউনিট বলো, ওয়েভ লেন্থের ইউনিটটা কি? ওয়েভ লেন্থের ইউনিট হচ্ছে মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এগুলো হচ্ছে ওয়েভ লেন্থের ইউনিট। ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে হার্টজ বা সিপিএস। ওয়েভ লেন্থের ইউনিট হচ্ছে সেন্টিমিটার ইনভার্স বা কাইজার। ভেলোসিটি হচ্ছে ওয়েভ লেন্থ ইন্টু ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? তাহলে ওয়েভ নাম্বারের ইউনিট কি? কাইজার। হ্যাঁ, কাইজার। আর ফ্রিকোয়েন্সির ইউনিট কি? হার্জ। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছি ডিফারেন্ট টাইপ অফ স্পেকট্রোস্কপি। এক হচ্ছে অ্যাটমিক স্পেকট্রোস্কপি, মলিকিউলার স্পেকট্রোস্কপি। নেক্সট হচ্ছে আরেকটা হচ্ছে যে ওই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা অ্যাবজর্ব হচ্ছে না প্রোডাক্ট থেকে বেরিয়ে যাচ্ছে, সেইটার উপর ডিপেন্ড করেও কিন্তু আমাদের টাইপ হয়। সেটার সাথে আমরা বলি অ্যাবজর্পশন স্পেকট্রোস্কপি এবং এমিশন স্পেকট্রোস্কপি। তার মধ্যে অ্যাবজর্পশন স্পেকট্রোস্কপির মধ্যে আমাদের ডিফারেন্ট টাইপ অফ স্পেকট্রোস্কপি আছে। তার মধ্যে আজকে আমরা পড়বো এনএমআর স্পেকট্রোস্কপি, যেটা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রোস্কপির মধ্যে আসছে। অ্যাবজর্পশন স্পেকট্রোস্কপির মধ্যে আসছে আমাদের এনএমআর স্পেকট্রোস্কপি, যেখানে রেডিয়েশনটা অ্যাবজর্ব হচ্ছে। মানে কোনো মলিকিউলকে যখন আমি বাইরে থেকে এনার্জি দিচ্ছি, তখন ও কি করছে? ও ওই এনার্জিটাকে অ্যাবজর্ব করে ফেলছে। এনার্জিটা অ্যাবজর্ব করে ফেলছে বলে খুব স্বাভাবিকভাবেই ওর মধ্যে আগে যেই স্টেটটা ও ছিল সেই স্টেটটা থেকে ও ডিফার করবে। এবার ওর মধ্যে আলাদা অন্যান্য বিভিন্ন রকমের চেঞ্জেস আসবে। ঠিক আছে? মানে কারণ ওই একটা মলিকিউলের মধ্যে আমরা জানি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এরা থাকে। তাহলে আমি যখন বাইরে থেকে একটা এনার্জি একটা মলিকিউলকে দেব, তাহলে নিশ্চয়ই ও আগে যেই স্টেটে ছিল সেই স্টেটে থাকবে না, তাই তো? চেঞ্জ হবে, কারণ আমি ওর মধ্যে এক্সট্রা করে ইলেকট্রন দিচ্ছি, প্রোটন দিচ্ছি, নেক্সট আরো এনার্জি দিচ্ছি। এবার ওর
ইলেকট্রন প্রোটন সবই ডিফার করবে, তাই জন্য ওর মধ্যে ওর ব্যবহারের চেঞ্জ হবে, ওর বিভিন্ন রকমের নতুন নতুন অ্যাক্টিভিটি প্রকাশ পাবে। সেটা হচ্ছে আমরা আজকে এনএমআর স্পেকট্রোস্কোপি হচ্ছে সেই রকমই অ্যাবজর্পশন অফ রেডিয়েশন, মানে অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপির একটা এক্সাম্পল হচ্ছে এনএমআর স্পেকট্রোস্কোপি, যেটা হচ্ছে থিওরি হচ্ছে ওর মানে মেন প্রিন্সিপাল হচ্ছে যে ও রেডিয়েশনটাকে অ্যাবজর্ব করে নেয়। এইবার রেডিয়েশনটা অ্যাবজর্ব করে ও এবার কি কি কাজ হয়, মানে ওর মলিকিউলে কি কি পরিবর্তন হয়, সেগুলোই আমরা আজকে এনএমআর স্পেকট্রোস্কোপিতে পড়বো। এনএমআর স্পেকট্রোস্কোপির ফুল নেম হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। NMR spectroscopy means nuclear magnetic resonance spectroscopy. এটার কাজ কি? এটা মেনলি কোনো প্রোডাক্টের অ্যানালাইটিক্যাল বা অর্গানিক কম্পাউন্ডের ওটা হচ্ছে অ্যানালাইসিস, বা কোনো প্রোডাক্টকে আইডেন্টিফিকেশনের জন্য কিন্তু আমরা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স স্পেকট্রোস্কোপিকে ইউজ করতে পারি। বলছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স বা NMR is based on fact that the nucleus of each hydrogen atom in organic molecule behave like a tiny magnet। মানে ধরো একটা মলিকিউল আছে, সেই মলিকিউলের মধ্যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন অ্যাটমটা আছে, সেই হাইড্রোজেন অ্যাটমটাই হচ্ছে একটা ম্যাগনেটের মতো কাজ করবে। কি করে ম্যাগনেটের মতো কাজ করবে? যখন বাইরে থেকে ওই মলিকিউলের মধ্যে আমরা এনার্জি প্রডিউস করব, বাইরে থেকে ওই মলিকিউলের মধ্যে যখন আমি এনার্জি দেব, তখন কিন্তু ও ওই মানে ওই প্রোডাক্টের মধ্যে থাকা বা ওই জিনিসের যেটা আমরা মলিকিউল বলছি তার মধ্যে যে হাইড্রোজেন অ্যাটম আছে ওই কিন্তু ওই মানে চেঞ্জেসটা আনবে। তাহলে এনএমআরটা কি? এনএমআর এর প্রিন্সিপালটা কি? আমরা জানি এনএমআর এর প্রিন্সিপাল আমরা এর আগে দেখে নিলাম যে মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটাকে এনএমআরটা হয় এইভাবে, যখন কোনো মলিকিউলে আমি একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিচ্ছি, ও কি করে ওটা অ্যাবজর্ব করে নিচ্ছে। এবার অ্যাবজর্ব করে নেওয়ার পরে ওর মধ্যে কি হচ্ছে, যখনই ও অ্যাবজর্ব করে নিল রেডিও ফ্রিকোয়েন্সিটাকে, তখন ওই ওই মলিকিউলের মধ্যে স্পিন চেঞ্জ হয়ে যায়, মানে মলিকিউলের স্পিনটা চেঞ্জ হয়ে যায়। মানে ধরো প্রোটন বা হাইড্রোজেন, প্রোটন F13, F19, ক্লোরিন 35, এগুলো মেনলি এই বিজোড় সংখ্যা মলিকিউলের মধ্যে কিন্তু আমরা এনএমআর স্পেকট্রোস্কোপিটা দেখতে পাই। কেন? কারণ অড মাস নাম্বার হলে হচ্ছে অড মাস নাম্বার আছে, যেরকম হচ্ছে 1H, 13C, 19F এগুলো। এবার এগুলো আছে বলে এর মধ্যে হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন হয়। এগুলোর মধ্যে যেহেতু অড মাস নাম্বার আছে তাই দে হ্যাভ অ্যাসিমেট্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন। তো অ্যাসিমেট্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন যখন হয় তখন মলিকিউলটার স্পিন কোয়ান্টাম নাম্বারটা চেঞ্জ হয়ে যায়। ধরো আমি বাইরে থেকে যখন একটা এনার্জি দিচ্ছি, এটা মনে রাখবে যে বাইরে থেকে আমি যখন একটা মলিকিউলকে এনার্জি দিচ্ছি, এবার অবশ্যই মনে রাখতে হবে যে ওই মলিকিউলটার মধ্যে অড মাস নাম্বার থাকবে, ওই মলিকিউলের মধ্যে অড মাস নাম্বার থাকতে হবে, তবেই কিন্তু ওর স্পিনটা আমি চেঞ্জ করতে পারবো। তাহলে এটা আমরা জানলাম যে এনএমআর স্পেকট্রোস্কোপিতে ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সিটা অ্যাবজর্ব হয়। দ্বিতীয়ত তাদেরই এনএমআর স্পেকটা আমরা দেখতে পাবো, মানে সেই এনএমআর এর ওই ইন্টারপ্রিটেশনটা দিতে পারবে যার মাস নাম্বারটা অড হবে। যার মাস নাম্বারটা অড হবে সেই কিন্তু অ্যাসিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন করতে পারবে এবং নাম্বারের
মানে যখন ওকে বাইরে থেকে এনার্জি দেব তখন ও স্পিনটা চেঞ্জ হয়ে যাবে, মানে মলিকিউলের স্পিন কোয়ান্টাম নাম্বারটা কিন্তু ও চেঞ্জ করতে পারবে তখনই যখন ওই প্রোডাক্টের মধ্যে অড মাস নাম্বার অফ প্রোটন বা ইলেকট্রন প্রেজেন্ট থাকবে। প্রিন্সিপালটা দেখি, any proton or nucleus with odd mass number spin on its own axis by the applications of an external magnetic field, the nucleus spin and its own axis and a magnetic moment is created। মানে যেটা আগে বললাম যে অড মাস নাম্বার অফ প্রোটন বা নিউক্লিয়াস যার মধ্যে একটা অড মাস নাম্বার আছে, অড মাস নাম্বার বলতে আমি দেখলাম হাইড্রোজেন H13C19F 35Cl, মানে অড মাস নাম্বার অফ প্রোটনের মধ্যেই কিন্তু আমি এনএমআর স্পেকটা পাবো, এটা অবশ্যই মনে রাখবে। তাহলে বাইরে থেকে যখন আমি কোনো ইলেকট্রোম্যাগনেট রেডিও ফ্রিকোয়েন্সি যখন ওকে দিচ্ছি তখন ওর মধ্যে একটা চেঞ্জেস আসবে, ও গ্রাউন্ড স্টেট থেকে একটা এক্সাইটেড স্টেটে চলে যাবে, এক্সাইটেড স্টেটে যখন যাবে তখন ওর মধ্যে যে কোয়ান্টাম স্পিন নাম্বারটা আছে মানে ওই প্রোডাক্টের মধ্যে বা মলিকিউলের মধ্যে তখন ওর স্পিনটা চেঞ্জ হয়ে যাবে, স্পিনটা চেঞ্জ হয়ে যাবে বলেই কিন্তু ও গ্রাউন্ড স্টেটে মানে এক্সাইটেড স্টেটে চলে যেতে পারবে। এক্সাইটেড স্টেটে চলে গিয়ে এবার ওর এনএমআর সিগন্যালটা রেকর্ড করা হবে। দেখো এটা দেখলে বুঝতে পারবে, ছবিটা দেখো, ছবিটাতে একটা নর্মাল একটা প্রোটন দেখাচ্ছে যেটা একটা নর্মাল স্পিনিং মোশনে আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ সবাই? সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, হ্যাঁ। একটা প্রোটন আছে যেটা নর্মাল ও স্পিনিং মোশনে আছে, তো ডান দিকে দেখো ক্লকওয়াইজ একটা মোশন আছে, ও নর্মাল স্টেটে আছে। এবার আমি কি করলাম, একটা ম্যাগনেটিক ফিল্ড ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ম্যাগনেটিক ফিল্ড যখনই ওকে দিলাম দেখো নিচে লেখা আছে গ্রাউন্ড স্টেট, ও গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে চলে গেল। গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যখন গেল দেখো ওর এই নিচে দেখো একটা স্পিন প্রোটন আছে, উপরে যখন চলে গেল তখন ওর স্পিন মোশনটা চেঞ্জ হয়ে গেছে, দেখো উল্টে গেছে। এই এনএমআর স্পেকট্রোস্কোপিতে এটাই হয়, নর্মাল একটা প্রোটন এরকম নর্মাল ও স্পিনিং একটা মোশনে আছে, ওকে যখন আমি বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ওকে এক্সাইটেড করে দিলাম, ও কি করলো ওর স্পিনিং মানে স্পাইনিং প্রোটনটা চেঞ্জ হয়ে গেল, মানে স্পিনিং মোশনটাও চেঞ্জ করে ফেললো। তাহলে ওই বাইরে থেকে রেডিও ফ্রিকোয়েন্সি দেওয়ার পর ওর মধ্যে ওই চেঞ্জেসটা চলে আসলো। এটাই হচ্ছে এনএমআর স্পেকটা, এটাই হচ্ছে এই যখনই ও এই স্পিনটা দেখো উপরের দিকে ছিল এই সাইডে চলে আসলো, মানে আগে ডান দিকে ছিল এখন বাঁ দিকে চলে এসছে এক্সাইটেড হয়ে যাওয়ার পর, এই স্পিন চেঞ্জটাই হচ্ছে এনএমআর স্পেকট্রোস্কোপি। এই স্পিন চেঞ্জ যখনই হয় তখনই হচ্ছে এনএমআর স্পেকটা আমরা পাবো। একদম ক্লিয়ার কেন এনএমআর স্পেকটা হয় আর কখন এনএমআর স্পেকটা আমি তখনই পাবো যখন মলিকিউলে অড নাম্বার অফ প্রোটন থাকবে। অড নাম্বার অফ প্রোটন মলিকিউলের ক্ষেত্রে যখন আমি বাইরে থেকে এনার্জি দেব তখন ওই মলিকিউলটা তার স্পিন চেঞ্জ করে নেবে। এটাই এই যখনই ও স্পিন চেঞ্জ করবে তখনই নিশ্চয়ই এবার ওর মধ্যে কিছু পরিবর্তন এসছে মলিকিউলের মধ্যে, তবেই না ও ওর মোশনটা চেঞ্জ করে ফেললো। এই ইন্টারপ্রিটেশনটাই হচ্ছে এনএমআর স্পেকটা বা এনএমআর স্পেকট্রোস্কোপি। দেখো আলফা স্পিন স্টেট থেকে বিটা স্পিন স্টেটে চলে গেল, এটা হচ্ছে একটা ওরিয়েন্টেশন অফ স্পিনিং নিউক্লিয়াই ইন অ্যাবসেন্স অ্যান্ড প্রেজেন্স অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, বুঝতে পারছো আশা করছি। এরপরে বলছে নিউক্লিয়ার শিল্ডিং বা ডিশিল্ডিং কি? দাঁড়াও, এইবার হচ্ছে এটাকে আমি বলি নিউক্লিয়ার শিল্ডিং ডিশিল্ডিং। নিউক্লিয়ার এবার শিল্ডিং ডিশিল্ডিং হচ্ছে কিভাবে শিল্ডিং ডিশিল্ডিং হয়
শিল্ডিং ডিশিল্ডিং হচ্ছে, ধরো ওই ইলেকট্রন বা প্রোটন যেটাই আছে না কেন, নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি যে একটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে এবং বাইরে থাকে ইলেকট্রন। এবার কখনো কখনো ওই মানে nucleus is surrounded by electron and proton can be present within or outside the circulating magnetic field caused by the circulations of electron in double bond, triple bond, aromatic or other ring system etc. মানে ধরো একটা মলিকিউলের আমরা জানি যে ভেতরে কোনো নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন, বাইরে ইলেকট্রন থাকে। এই রকম অ্যাক্টিভিটির জন্য ওর ম্যাগনেটিক ফিল্ডটা কখনো কখনো ভেতরেও তৈরি হয়, আবার কখনো কখনো বাইরেও তৈরি হয়। মানে যেখানেই আমার প্রোটন ইলেকট্রন থাকবে সেখানেই আমার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এবার এই ইলেকট্রনের সার্কুলেশনের জন্য আমাদের ওই প্রোডাক্টে ডাবল বন্ড, ট্রিপল বন্ড এবং অ্যারোমেটিক বন্ড তৈরি হয়। এবার মেন ব্যাপারটায় আসছি আমি, হচ্ছে শিল্ডিং ডিশিল্ডিংটা কি? যখন প্রোটন যখন কোনো ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে থাকে বা ইলেকট্রোপজিটিভ অ্যাটমের কাছে থাকে, তখন আমি ওটাকে বলি, তখন কিন্তু ধরো একটা প্রোটন যখন কোনো ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে থাকে এবং ইলেকট্রোপজিটিভ অ্যাটমের কাছে থাকে, তখন কিন্তু তাকে এক্সাইটেড করতে বেশি পরিমাণে ম্যাগনেটিক ফিল্ডের দরকার হয়। ব্যাপারটা একদম উল্টো, মানে ও ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে আছে। মানে এটা ডিশিল্ডিংটা এই কারণেই বলছি যে কিভাবে ওই মলিকিউলটা এক্সাইটেড হচ্ছে। তাহলে মলিকিউলটাকে এক্সাইটেড করার জন্য আমি বাইরে থেকে যখন একটা ম্যাগনেটিক ফিল্ড দিলাম, এবার ম্যাগনেটিক ফিল্ডটা যখন দিয়ে দিলাম, এবার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ওই নিউক্লিয়াসটা আছে। এইবার যখন প্রোটনের মধ্যে যখন ম্যাগনেটিক ফিল্ড আছে, তখন মানে প্রোটন ইজ প্রেজেন্ট ইনসাইড সাচ ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি প্রোটন থাকে, তাহলে ও ইলেকট্রোপজিটিভ অ্যাটমের প্রতি ওর মানে অ্যাট্রাকটিভনেস বেড়ে যাবে। তার ফলে কি হবে, ওকে এক্সাইটেড করতে বেশি পরিমাণে ম্যাগনেটিক ফিল্ড লাগবে। এই প্রোটনের এই ধরনের ক্ষমতাকেই আমরা শিল্ডিং প্রোটন বলি। উল্টো দিকে কি হয়, উল্টো দিকে প্রোটন যখন, মানে প্রোটনের দুটো স্টেটেই প্রোটন থাকতে পারে। ধরো একটা মলিকিউলের যেরকম ইলেকট্রন বিন্যাস, প্রোটন বিন্যাস যেরকম হবে, সেইটার উপর ডিপেন্ড করবে যে ওই মলিকিউলটা শিল্ডিং এফেক্ট দেবে না ডিশিল্ডিং এফেক্ট দেবে। ধরো ওই মলিকিউলটা যদি, প্রোটনটা যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে, তবে ওকে বেশি পরিমাণে এনার্জি দিতে হবে এক্সাইটেড করার জন্য। আর যদি ওই মলিকিউলটার মধ্যে যেই প্রোটন আছে সেটা যদি আউটসাইড থাকে, ম্যাগনেটিক ফিল্ডের বাইরে থাকে, তাহলে ওকে এক্সাইটেড করতে বেশি মানে কম পরিমাণে ম্যাগনেটিক ফিল্ড দিতে হবে। এই ঘটনাটাকেই বলে ডিশিল্ডিং প্রোটন। দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে, একটা শিল্ডিং এফেক্ট মানে ভেতরে রয়েছে, মলিকিউলটা ভেতরে রয়েছে, তাই একে এক্সাইটেড যখন আমি করব তখন বেশি পরিমাণে ম্যাগনেটিক ফিল্ড লাগবে। আর ডিশিল্ডিং এর ক্ষেত্রে যখন ওকে এক্সাইটেড করব, তখন একে কম পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড দিলেই কিন্তু ও এক্সাইটেড হয়ে যাবে। ইকুইভ্যালেন্ট এন্ড নন ইকুইভ্যালেন্ট প্রোটন কি? যখন those proton present in the sample of spin active nuclei which having same chemical environment are known as chemically equivalent proton। মানে প্রোটনের মতন সেম কেমিক্যাল এনভায়রনমেন্ট থাকলে কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, আর যদি প্রোটনের মতন সেম কেমিক্যালি ইকুইভ্যালেন্ট না হয় তাহলে তাকে নন ইকুইভ্যালেন্ট প্রোটন বলা হয়।
এরপরে আসছে হচ্ছে এনএমআর কেমিক্যাল শিফট। বলছি কেমিক্যাল শিফটটা কি? থিওরিটিক্যালি যখন কোনো অর্গানিক কম্পাউন্ড ফর অল দি প্রোটন প্রেজেন্ট only one NMR signal should be recorded, but this does not happen in practice since all the hydrogen atom are not in the same environment. The magnetic field applied is not failing all the hydrogen atom uniformly. This is because of presence of nearness of double bond or triple bond present in nearness to aromatic and heteroaromatic or alicyclic ring system. Such proton had different precisional frequency. মানে ধরো একটা মলিকিউল আছে, এবার মলিকিউলের মধ্যে হাইড্রোজেন অ্যাটম আছে, প্রোটন আছে, এবার অনেকগুলো আছে, অনেকগুলো হাইড্রোজেন অ্যাটম আছে। এবার হাইড্রোজেন অ্যাটম আমি যখন বাইরে থেকে ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি দিচ্ছি, মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আমি যখন বাইরে থেকে দিচ্ছি, এটা জরুরি নয়, এটা কিন্তু সব সময় হয় না যে ওই প্রোটনগুলো সবগুলো একই রকম ভাবে এক্সাইটেড হবে। মানে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ওই প্রোটনের মধ্যে ধরো চারটে ওই মলিকিউলের মধ্যে চারটে প্রোটন আছে, এবার আমি বাইরে থেকে ম্যাগনেটিক রেডিয়েশন দিলাম, এটার মানে এটা নয় যে চারটেই সেম রেটে এক্সাইটেড হবে। একটা কম, একটু একটাতে একটু কম এক্সাইটেশন হবে, একটাতে বেশি হবে। এই ধরনের জন্য এইটা হয় এই কারণেই, কারণ ওই প্রোডাক্টের মধ্যে ডাবল বন্ড, ট্রিপল বন্ড এগুলো থাকে। তার মানে এটা বলতে হবে যে প্রত্যেকটা প্রোটনের ডিফারেন্ট প্রেসিশনাল ফ্রিকোয়েন্সি থাকে, ঠিক আছে? প্রত্যেকটা প্রোটনের ডিফারেন্ট প্রেসিশনাল ফ্রিকোয়েন্সি থাকে, মানে প্রত্যেকটা প্রোটনের ডিফারেন্ট ভাবে ও এক্সাইটেড হয়। মানে এ একটু বেশি এক্সাইটেড হবে, ও কম। দেখা গেল তিনটে প্রোটন বেশি এক্সাইটেড হলো, একটা কম এক্সাইটেড হলো। এটাকেই বলে একটা মলিকুলের মধ্যে যেহেতু এরকম বিভিন্ন টাইপ হচ্ছে, এটাকে আমি বলি প্রেসিশনাল ফ্রিকোয়েন্সি। কেমিক্যাল শিফটটা কি? কেমিক্যাল শিফট হচ্ছে difference between the absorption position of a sample proton and reference compound. মানে আমি একটা রেফারেন্স কম্পাউন্ডকে ইউজ করছি এনএমআর স্পেকট্রোস্কোপিতে, তার অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি অ্যানালাইসিসে, এবং আমি যেই স্যাম্পলটা ইউজ করছি, যার এনএমআর স্পেকট্রোস্কোপি আমি করব, তার ক্ষেত্রে সেই দুটো প্রোডাক্টের মধ্যে যেই ডিফারেন্সটা, মানে একটা রেফারেন্স আর একটা স্যাম্পল প্রোটন আর রেফারেন্স কম্পাউন্ড, এই দুটোর মধ্যে যে ডিফারেন্স থাকবে পজিশনের বা স্যাম্পলের এক্সাইটেশনের বা এনএমআর স্পেক্টার, সেটাকে আমি বলি কেমিক্যাল শিফট। কেমিক্যাল শিফটকে আমরা কেমিক্যাল শিফট মেনলি আমরা রেফারেন্স কম্পাউন্ড কি ইউজ করতে পারি? টিএমএসটা কি? টিএমএসটা হচ্ছে এনএমআর স্পেকট্রোস্কোপিতে একটা রেফারেন্স কম্পাউন্ড হিসাবে ইউজ হয়। টিএমএসটা হচ্ছে টেট্রামিথাইল সিলেন। টেট্রামিথাইল সিলেন হচ্ছে একটা ইরেক্ট ভোলাটাইল লিকুইড, যেটা মোস্টলি অর্গানিক কম্পাউন্ডের সাথে মিক্স থাকে। একমাত্র টিএমএসসি শার্প অ্যাবজর্পশন পিক দিতে পারে, তাই জন্য আমরা টিএমএস ইউজ করে থাকি, ঠিক আছে? এটা হচ্ছে এনএমআর স্পেকট্রোস্কোপিতে রেফারেন্স কম্পাউন্ড হিসাবে কি ইউজ হয়? এনএমআর স্পেকট্রোস্কোপিতে রেফারেন্স কম্পাউন্ড হিসাবে আমি টেট্রামিথাইল সিলেন ইউজ করতে পারি, ঠিক আছে?
আচ্ছা, এবার আমরা যে কম্পাউন্ডটা দেখছি সেই কম্পাউন্ডে মানে এনএমআর স্প্রেটা করব কিভাবে? একটা কম্পাউন্ড সেটার মধ্যে বিভিন্ন অনেক কিছু ইউজ হয়। একটা হচ্ছে আমাদের সলভেন্ট ইউজ হবে। সলভেন্ট ইউজ হবে কি কি? যেটা নন ভিসকাস হবে, যেটা তাড়াতাড়ি অ্যানালাইট করা যাবে, যেটাকে তাড়াতাড়ি আমরা পাবো সেরকম টাইপের সলভেন্ট ইউজ করি। মেন ইম্পর্টেন্ট সলভেন্টের ক্ষেত্রে আমরা কখনোই যেই প্রোডাক্টের মধ্যে হাইড্রোজেন আছে, যেই প্রোডাক্টে হাইড্রোজেন আছে, কারণ আমরা এখানে প্রোটনের ডিটারমিনেশন করব, তাহলে কম্পাউন্ডের স্যাম্পেলের মধ্যে প্রথমেই যদি আমি হাইড্রোজেন থাকে তাহলে আমি কখনোই ওটাকে ডিটারমাইন করতে পারবো না, মানে ওটার স্পিন চেঞ্জ করতে পারবো না যে ওটার মধ্যে আদৌ এনএমআর স্পেকটা আমি পাবো কিনা সেটা আমি বুঝতে পারবো না। তাহলে স্যাম্পেলের মধ্যে কখনোই আমি হাইড্রোজেন অ্যাটম থাকবে না। তাহলে কি কি স্যাম্পেল থাকবে? ক্লোরোফর্ম ডি থাকবে, ডিউট্রেটেড মিথানল থাকবে, ডিউট্রেটেড ক্লোরোফর্ম থাকবে, কার্বন টেট্রাক্লোরাইড থাকবে। এগুলো কিন্তু আমরা সলভেন্ট হিসাবে ইউজ করতে পারি। কেন প্রোটনকে ইউজ করা হয় না? কারণ উই আর অ্যানালাইজিং অর্গানিক কম্পাউন্ড ফর দি নেচার টাইপ নাম্বার অ্যান্ড এনভায়রনমেন্ট অফ প্রোটন বা হাইড্রোজেন. The solvent used in NMR spectroscopy should not contain hydrogen atom as we analyzing organic compound. As we analyzing the organic compound for the nature, type, number and environment of proton বা hydrogen. So we never use in the NMR spectroscopy which contain hydrogen atom. ওকে, আচ্ছা, ইনস্ট্রুমেন্ট কি কি থাকে? ইনস্ট্রুমেন্টেশনে আমরা হচ্ছে একটা বড় ইলেকট্রোম্যাগনেট দিতে হবে, একটা ট্রান্সমিটার দিতে হবে, একটা রিসিভার আর একটা কম্পিউটার। মানে একটা দেখো, এই ইয়েটা দেখো, ইন্টারপ্রিটেশনটা দেখো। একটা টেস্ট টিউব, তার চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড। দেখো এই ব্লু কালারের, ওটা হচ্ছে স্কাই ব্লু কালারের হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তার মাঝখানে আমরা একটা স্যাম্পল টিউব দিয়েছি। এবার একে ম্যাগনেটিক ফিল্ড যখনই দেব তখন রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিটার, দেখো আরএফ ট্রান্সমিটার, রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিটার এর স্যাম্পেলের মধ্যে ডিটেক্ট করবে এবার যে এর কি কি চেঞ্জেস হবে। যখনই ও ডিটেক্ট করবে তখন ওই ডিটেক্টর দিয়ে মানে তখনই ওই স্যাম্পেলটা ওই রেডিও ফ্রিকোয়েন্সিটাকে অ্যাবজর্ব করে নেবে। রেডিও মানে ম্যাগনেট বাইরে থেকে দেওয়া এনার্জিটাকে অ্যাবজর্ব করে নিয়ে এই ডিটেক্টর দিয়ে এইখানে একটা ইন্টারপ্রিটেশন আসবে। এই যে এখানে একটা লম্বা একটা ইন্টারপ্রিটেশন এসছে, এইরকম টাইপের একটা ইন্টারপ্রিটেশন আসবে। এটা হচ্ছে প্রসেস, এনএমআর স্পেকট্রোস্কোপি প্রসেস, যেটা বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড দিলাম, এইবার ডিটেক্টর দিয়ে এটাকে ইউজ হবে যে ওই স্পেকট্রাটা কিরকম দেখতে হবে, মানে ওই মলিকিউলের স্পেকট্রাটা কিরকম হবে। এবার ওর মধ্যে হচ্ছে স্যাম্পল টিউব, একটা ম্যাগনেট থাকবে যেটা ওই আগের ইন্টারপ্রিটেশনে দেখলাম, সুপার কন্ডাকশন সলিনয়েড, রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিটার, এগুলো সব থাকবে। স্যাম্পল প্রোব থাকবে যেটা স্যাম্পেলের মানে ইন্টারপ্রিটেশনটা কেমন হবে ওটাকে ডিটেক্ট করবে। দেখো এটা দেখে বুঝতে পারবে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর যেটা হচ্ছে ওই বাইরে থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড দিলাম, ওটা অ্যাবজর্ব হয়ে গেল। এবার ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে ওর মধ্যে এবার ওটার কি কি ইন্টারপ্রিটেশন আসলো সেটা আমি আরএফ ডিটেক্টর দিয়ে একটা ইন্টারপ্রিটেশন পাবো। এটা হচ্ছে টোটাল মেন ইনস্ট্রুমেন্টেশন। ওয়ার্কিংটাও সেম, মানে ওই একটা সলভেন্ট নেওয়া হবে, সলভেন্টের মধ্যে তোমার টিএমএস কে অ্যাড করা হবে। এবার গ্লাস টিউবকে দেওয়া হবে, ওই একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে গ্লাস টিউবকে দিয়ে দেওয়া হবে। এটা দেখে বুঝতে পারবে। স্যাম্পল টিউবের মধ্যে আমি ইয়েকে দিয়েছি গ্লাস টিউব, মানে স্যাম্পেলটাকে দিয়েছি স্যাম্পল টিউবে, বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড দিলাম। এবার ওর মধ্যে ও কি করলো, ওই স্যাম্পেলটা কি করলো, বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ডটাকে অ্যাবজর্ব করে নিল। আমরা জানি এনএমআর এ ওই অ্যাবজর্পশন করে নেয়, তো অ্যাবজর্ব করে নেওয়ার পরে যে ডিটেকশন দিল সেই ইন্টারপ্রিটেশনটা কিন্তু এই বাইরে আসবে। এটাই হচ্ছে এনএমআর স্পেকট্রোস্কোপি। তখনই বোঝা যাবে যে ওই মলিকিউলটা কি কি রকম স্পেকটা আমাদের দিতে পারে।
অ্যাপ্লিকেশনটা কি কি, মানে এনএমআর স্পেকট্রোস্কোপি কেন করা হয়? এনএমআর স্পেকট্রোস্কোপি করা হয় মেনলি মেডিসিনাল পারপাসে, কেমিস্ট্রির ক্ষেত্রে পিউরিটি, কোনো ড্রাগের পিউরিটি ডিটারমিনেশনে, ডাটা অ্যানালাইসিসের জন্য, এছাড়া ম্যাগনেটোমিটারের ক্ষেত্রে কিন্তু এনএমআর স্পেকট্রোস্কোপি ইউজ হয়। এবার এনএমআরটা মানে মেডিসিনের ক্ষেত্রে কিসে ইউজ হয়? যেটা আমরা এমআরআই করি, এমআরআইটা কিভাবে হয়, এমআরআইটা যেই প্রসেসে হয় সেটা কিন্তু এনএমআর স্পেকট্রোস্কোপির প্রিন্সিপাল। এনএমআর স্পেকট্রোস্কোপির প্রিন্সিপালে কিন্তু আমাদের এমআরআই হয়, এটা হচ্ছে মেডিসিনাল। এছাড়া কেমিস্ট্রির ক্ষেত্রে কোনো ড্রাগের আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে, কোনো ড্রাগের স্পিন চেঞ্জটা কিভাবে হবে, তাহলে কি রকম হবে, সেগুলো আমরা দেখতে কিন্তু এনএমআর স্পেকট্রোস্কোপি করতে পারি। এছাড়া বিভিন্ন ড্রাগের অ্যানালাইসিস, ডিএনএ, আরএনএ, এগুলো হচ্ছে দেখার জন্য। এছাড়া কোনো এক্সট্রিমলি ম্যাগনেটিক রেজোনেন্সকে ইউজফুল করে কোনো অ্যানালাইসিস করার জন্য, ঠিক আছে, সেগুলোর জন্য ইউজ করি। এরপর আসে পিউরিটি ডিটারমিনেশন। পিউরিটি ডিটারমিনেশন হচ্ছে তোমার কোনো ড্রাগের কতটা পিউরিটি আছে সেটা ডিটারমিনেশন করার জন্য কিন্তু আমি এনএমআর করতে পারি। কোনো ডাটাকে, কোনো প্রোডাক্টের মধ্যে থেকে আমার কিছু ডাটা বের করার জন্য, অবটেন করার জন্য, ডাটা অবটেন করার জন্য কিন্তু আমরা এনএমআর স্পেকট্রোস্কোপি করে থাকি। সারফেস নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, যেটা হচ্ছে এসএনএমআর, এইটার প্রিন্সিপালও কিন্তু এনএমআর স্পেকট্রোস্কোপি। মানে কোনো ওয়াটার কন্টেন্ট যেটা স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড জোনে আছে সেটাকে আইডেন্টিফাই করার জন্য সারফেস নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স ইউজ করা হয়, যেটার মেন প্রিন্সিপাল হচ্ছে এনএমআর স্পেকট্রোস্কোপি। এনএমআর স্পেকট্রোস্কোপির অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজ হচ্ছে এটা নন ডিস্ট্রাকটিভ, এটা লার্জ মলিকিউলের ক্ষেত্রে করা হয়, সলিড লিকুইড দুটোর ক্ষেত্রেই করতে পারি। ডিসঅ্যাডভান্টেজটা কি? ভীষণ টাইম কনজিউমিং আর এক্সপেন্সিভ একটা মেথড, সেটা হচ্ছে এনএমআর স্পেকট্রোস্কোপি। ব্যাস, বেসিক জিনিস হচ্ছে এটা অড মাস নাম্বারে করা হয়। মেনলি এটা রেডিয়েশনটাকে অ্যাবজর্ব করে নেয়। রেডিয়েশনটা যখন অ্যাবজর্ব করলো তখন নিউক্লিয়াসের স্পিন কোয়ান্টাম নাম্বারটা চেঞ্জ হয়ে যায়। তখন ও কি করে, মানে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে চলে যায়। কেন আমরা এর করে থাকি এনএমআর? এনএমআর করে থাকি পিউরিটি ডিটারমিনেশনের জন্য, এমআরআই করার জন্য, কোনো ডাটা আনার জন্য, এছাড়া আরো বিভিন্ন রকম ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি এনএমআর কে। আর কি কি মেন হচ্ছে, কেন আমরা হাইড্রোজেনকে ইউজ করি না? তাহলে হাইড্রোজেন থাকা স্যাম্পেলকে যদি ইউজ করি তাহলে কি হতে পারে? তাহলে আমরা প্রোডাক্টের পিউরিটি ডিটারমিনেশন করতে পারবো না। তাহলে আমরা কি স্যাম্পেল ইউজ করব? তাহলে টেট্রামিথাইল সিলেন, তারপরে হচ্ছে ডিউট্রেটেড মেথানল, এগুলো ইউজ করব। তাহলে আর কি কি হয়? স্যাম্পেল রেফারেন্স কম্পাউন্ড হিসাবে আমরা টিএমএস ইউজ করব, টেট্রামিথাইল সিলেন, এবং ওয়েব নাম্বার কি, ওয়েব লেন্থ কি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। বাকি তোমাদের আরো কিছু প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবে, আমি কিছু কোশ্চেন করব, এবার ওগুলো একটু বলবে। আচ্ছা বলো, এনএমআর বলবে, কিন্তু আমার পড়াতে ভীষণ কষ্ট হয়েছে। এনএমআর স্পেকট্রোস্কোপি রেসপন্স করবে। এনএমআর স্পেকট্রোস্কোপি ইজ বেসড অন প্রিন্সিপাল অফ, অপশন হচ্ছে অ্যাবজর্পশন অফ ইউভি রেডিয়েশন, অ্যাবজর্পশন অফ রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশন, অপশন সি হচ্ছে এমিশন অফ ভিজিবল লাইট, অপশন ডি হচ্ছে ফ্লুরেসেন্স এমিশন। বলো বলো। ক্লাসে কতজন আছে তাও তো আমি এনএমআর আচ্ছা আমি বলছি এনএমআর স্পেকট্রোস্কোপির প্রিন্সিপাল, এনএমআর স্পেকট্রোস্কোপির প্রিন্সিপালটা হচ্ছে অপশন এ অ্যাবজর্পশন অফ ইউভি রেডিয়েশন, অপশন বি অ্যাবজর্পশন অফ রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশন,
অপশন সি এমিশন অফ ভিজিবল লাইট, অপশন ডি ফ্লুরেসেন্স অফ এমিশন। বলো। প্রিন্সিপালটা বলো। হ্যাঁ স্যার, ফুল ফর্ম অফ এ NMR নাম্বার অপশনটা মনে হচ্ছে না। অ্যাবজর্পশন অফ ইউভি রেডিয়েশন নয়, অ্যাবজর্পশন অফ রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশন, অপশন বি। ফুল ফর্ম অফ NMR বলো। নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, নিউট্রন ম্যাগনেটিক রেজোনেন্স, নিউক্লিয়ার মলিকিউলার রোটেশন, নিউট্রন মলিকিউলার রেডিয়েশন, কোনটা? নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। আর বাকিরা রেসপন্স করছে না কেন? মোস্ট কমনলি ইউজড সলভেন্ট। আচ্ছা, NMR স্পেকট্রোস্কোপিতে কোন সলভেন্ট ইউজ হয়? অপশন হচ্ছে ক্লোরোফর্ম, নেক্সট অপশন হচ্ছে ওয়াটার, নেক্সট অপশন হচ্ছে ডিউট্রেটেড ক্লোরোফর্ম, নেক্সট অপশন হচ্ছে বেনজিন। বলো। ডিউটেটেড ক্লোরোফর্ম। হ্যাঁ, বাকিরা বলো, ABC কিছু তো বলো, NMRটা এতক্ষণ ধরে পড়ালাম। হ্যাঁ স্যার, একটু বুঝেছি। ঠিক আছে, যেটুকু বুঝেছো। আরে ভুলটাই বলুক না, ভুলটাই বলো। আরে আমি তাহলে বুঝতে পারবো, অ্যাটলিস্ট আমার কথাগুলো শুনেছো। এমনিতে স্পেকট্রোস্কোপি একটু হার্ড, আমি জানি প্রথম ক্লাসে একটু অসুবিধাই হবে, কিন্তু ভুলটাই বলো। কারণ আমি তো পড়ালাম, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার সাথে ইন্টারাক্ট করছো, কোথায় প্রবলেম হচ্ছে, তাহলে আমার সুবিধা হবে। আমি তো বুঝতে পারছি না কিছু। নেক্সট কোশ্চেন হচ্ছে, দ্য স্প্লিটিং অফ NMR সিগন্যাল ইজ ডিউ টু। অপশন 1 হচ্ছে কেমিক্যাল শিফট, অপশন বি হচ্ছে স্পিন কাপলিং বা স্পিন চেঞ্জ, অপশন সি হচ্ছে নিউক্লিয়ার রিল্যাক্সেশন, অপশন ডি হচ্ছে ম্যাগনেটিক শিল্ডিং। বলো। স্পিন চেঞ্জ। হ্যাঁ, স্পিন চেঞ্জ। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, কার্বনের কোন আইসোটোপটা NMR এর ক্ষেত্রে অ্যাক্টিভ থাকবে? 12C, 13C, 14C, 16C। বলো। 13। 14, কেন? কত? বলো। 14C। কেন 14C? আর যে 13C বললে সে বলো কেন 13C? 13C রাইট অ্যান্সার হবে, কারণ ও অড মাস নাম্বারে হলেই তবে তার স্পিনটা চেঞ্জ হবে। ঠিক আছে। হ্যাঁ জানি, এটা একটু প্রবলেম হবে NMR স্পেকট্রোস্কোপিটা। ঠিক আছে, আমি কোশ্চেন গুলো দিয়ে দিচ্ছি, তোমরা NMR স্পেকট্রোস্কোপিটা নোটটা পড়বে, তারপরেও যদি প্রবলেম হয় রেকর্ডিংটা পড়বে। আর আমি কয়েকটা কোশ্চেন দিচ্ছি, ওগুলো করবে। RRB তে অ্যানালাইসিস থেকে প্রচুর কোশ্চেন থাকে, যারা RRB অ্যাসপিরেন্ট তাদেরকে বলবো যে একটু মনোযোগ দিয়ে স্পেকট্রোস্কোপিটা পড়বে। আমি জানি স্পেকট্রোস্কোপিটা কঠিন, আমার নিজেরও কঠিন লাগে,
আমি নিজেই অনেক কিছু বুঝতে পারি না, কারণ জিনিসটাই এরকম। তো আমি যতটা বুঝি আমি তোমাদেরকে ততটা বোঝানোর চেষ্টা করেছি, এবার তোমরা দেখো একটু বুঝতে পারো কিনা, ঠিক আছে? ঠিক আছে, কারোর কোনো অসুবিধা হলে আমাকে গ্রুপে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। অ্যানালাইসিসটা একটু কঠিন আমি জানি, আমি ভাবছিলাম যে প্রথম দিন একটু অসুবিধাই হবে। বাকি তোমাদের প্যাকেজিং এ অসুবিধা হয়নি আশা করছি, সিউটিক্সে তো অসুবিধা হয়নি। না ম্যাডাম, সিউটিক্সটা ছিল। ঠিক আছে, অ্যানালাইসিসটা পড়ো, যদি অসুবিধা হয় আমি আরেকবার বলে দেবো। আশা করছি রেকর্ডিংটা পড়লে বুঝতে পারবে, ঠিক আছে? ঠিক আছে, একটু দেখো, আমি কোশ্চেনগুলো গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারোর যদি কিছু বলার থাকে রেকর্ডিং অন করে বলতে পারো, এখানে এরকম কেউ জাজ করার কেউ নেই, ঠিক আছে? এমনি কথা কনভারসেশন করতেই পারো। আমি তোমাদের এই কারণেই বলছি, কারণ তোমাদের এটা পেড ক্লাস, তুমি পেড ক্লাস দিয়ে তুমি তোমারটা বুঝে নেবে না? ঠিক আছে, যদি কারোর কিছু বলার থাকে বলতে পারো, না হলে আমি তাহলে লেফট করলাম। ঠিক আছে, বাই, অফ করলাম সৌম্যদীপ। Thank you, ma'am. হুম।